গেছে, যাদের গালে লেগেছে তাদের সব কয়টার মার সেটার ভেতরে 1971 সালে 16 ডিসেম্বরের আগে ওই পারে ছিল, সেখান থেকে দাদাদের শুক্রাণু নিয়ে এসে বাংলাদেশে পৌঁছেছিল। তারপরে ওদের এই যেগুলো পয়দা হয়েছে সেগুলির গালেই জুতাটা লেগেছে। সংজ্ঞা, এটার ডেফিনেশন কিন্তু অ্যারিস্টটল, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। তো এর বাইরে কারোর গায়ে লাগবে না, হিসাব বরাবর। গতকালকে মোদি ফেসবুকে পোস্ট করেছে, ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে, ভারত বিজয়ী হয়েছে সেই যুদ্ধে। সেই পোস্ট দেখেছেন? ওই পোস্ট দেখে যদি নাকি কেউ প্রতিবাদ করে থাকেন, শরীরে যদি জ্বালা লেগে থাকে, তাহলে বুঝবো যে আপনি দেশপ্রেমিক। এরপরে আপনি পাকিস্তানের পেডান, পাকিস্তানের প্রধানমন্ত্রীর থাপড়ান, জুতা মারেন, পাকিস্তানের পতাকা পুড়ায় ফেলেন, ছিঁড়া ফেলেন, আপনারা আমি ওয়েলকাম করব। কিন্তু ইন্ডিয়া যা করে এই দেশে, এই পর্যন্ত ধরেন 1971 সালের পর থেকে আমাদের সেই 14 ডিসেম্বর থেকে শুরু করেছে। পাকিস্তানের মিলিটারিরা যখন সবাই আত্মসমর্পণ, বাংলাদেশের অর্ধেক শেষ স্বাধীন হওয়া, তখন নাকি পাকিস্তানিরা ধরে 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 বুদ্ধিজীবীদেরকে নিয়ে তাদের মেরে ফেললো। তো পাকিস্তানিরা এটার আবার ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে যে পাকিস্তানের এই দেশকে মেধাশূন্য করিবার জন্যে 14 ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবীদেরকে শেষ মুহূর্তে মেরে থুয়ে গেল। আরে বেটা, তোদের কথা অনুযায়ী তো সব বুদ্ধিজীবীর মূল হোতা তো শেখ মুজিব। তো শেখ মুজিবে ছেড়ে দিল কেন? তারা যদি এই দেশকে মেধাশূন্য করতে চায়, তাহলে পাকিস্তান থেকে মুজিবরা ফেরত দিল কেন? তারে তো আগে শূন্য করা দরকার ছিল। বাদ দেন, ওইটা নিয়ে যেই মার্চে মারা তো গিয়েছেই, ওইটার এক ইতিহাস দাঁড় করানো হয়েছে, আমরা ওইটারে নিয়ে আর কথা বলতে চাই না, আমরা সম্মান করি, ব্যাস এই পর্যন্তই। কিন্তু যুক্তিতে যদি আসেন, 1971 সালে 14 ডিসেম্বর যে কজন মানুষ মারা গিয়েছে, যে বুদ্ধিজীবী যাদের কথা বলা হয়, শহীদুল্লাহ কায়সার টায়সার, এগুলি মাঝখানে শমী কায়সার খুব আওয়ামী লীগ সেজেছিল, কিন্তু আপনি কি জানেন এই শহীদুল্লাহ কায়সারদের পুরো পরিবারটা কিন্তু প্রো পাকিস্তান। ওর বাবা টাবা এরা যারা ছিল সবাই কিন্তু আপনার করেছে, পুরো 9 মাস চাকরি করেছে, হাসপাতালে গিয়েছে, যার যার যে যে কাজ সেটা করেছে। তারা সেইখানে গিয়ে গিয়ে এগুলো করে পাকিস্তানের সাথে মিলেমিশে থেকেছে। 14 ডিসেম্বর পাকিস্তান তাদেরকে মেরে ফেললো। একজনও মুক্তিযোদ্ধা না। আপনি খোঁজ সার্চ করেন, আপনি শহীদুল্লাহ কায়সারের নাম লিখে সার্চ করেন, সে কোথাও মুক্তিযুদ্ধ করেছে কিনা, করেনি। যেই কয়জন এখানে মারা গিয়েছে, যাদের যাদের কথা বলা হয় এবং এই যে মনির চৌধুরী, কেউ মুক্তিযোদ্ধা না কিন্তু। সার্চ করেন, আপনি গুগলে নাম সার্চ করে দেখেন। কিন্তু পাকিস্তান তাদেরকে মেরে ফেললো কেন? তারা তো পাকিস্তানের পক্ষে কাজ করেছে, তাদেরকে পাকিস্তান কেন মারবে? ধরলাম, তারপরেও পাকিস্তান শেষ মুহূর্তে একটা আকাম করে থুয়ে গেল। মুক্তিযুদ্ধ শেষ হলো 1971 সালের 16 ডিসেম্বর। তো 1972 সালের 30শে জানুয়ারি এই জহির রায়হানকে কে নিয়ে গুম করে ফেললো? পাকিস্তানি সেনাবাহিনী নিয়ে গুম করে ফেললো। এরপরে আমাদের মিল, কল কারখানা সব কিছুই করলো কারা? মারলো। ফেলানিরে গুলি করলো কারা? জিয়াউর রহমানরে কারা মেরেছিল? আজকে খালেদা জিয়া যে জেলখানায়, এই হাসপাতালের ভেতরে জেলখানায় সে পয়জন নিয়ে এসে আজকে মৃত্যুর সাথে লড়ছে, তাকে কারা মারলো? হাদিকে কারা মারলো? আবরারকে কারা মেরেছিল? এই দেশের শহীদদেরকে এই যে ফাঁসি দিয়া যে মারা হইলো, সালাউদ্দিন কাদেরকে কারা মারলো? সব তো এরা মেরেছে। তো সেই এরা মারার পরে তারপরেও ভারত আমাদেরকে বাঁচিয়েছে। জাফরুল্লাহর কথা মনে আছে না? ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, জাফরুল্লাহ নিজে বলেছে 1971 সালের 16 ডিসেম্বর যেই ঘটনা, সেই ঘটনায় তিনি এবং এই দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়ক, সেই সর্বাধিনায়ক জাফরুল্লাহ সহ সিলেট থেকে হেলিকপ্টারে চড়ে তারা ঢাকায় আসতে চেয়েছিলেন 16 ডিসেম্বরের দিন। তাদের হেলিকপ্টারে গুলি করেছে ভারতীয় বাহিনী, তারা যেন আসতে না পারে। সুপরিকল্পিতভাবে জেনারেল অরোরা সেখানে তাদের কাছ থেকে, নিয়াজির কাছ থেকে স্বাক্ষর নিয়ে তারপরে ভারত পাকিস্তানের কাছ থেকে আত্মসমর্পণের নিল, দলিল সারা জীবনের জন্য নিয়ে নিল। তো সেই বিজয়টা আমাদের কোত্থেকে আসলো? আপনি যদি নাকি যুক্তি দিয়ে আমার বুঝাইতে পারেন, বুঝবো, কোনো সমস্যা নেই।
গতকালকে মোদি একটা পোস্ট করেছে ফেসবুকে। সেই পোস্টের মধ্যে সে লিখল ভারতের বিজয় দিবস। বাংলাদেশ শব্দটা তার পোস্টের কোনো জায়গায় এই শব্দটা পর্যন্ত নাই। সেখানে গিয়ে আমি একটা কমেন্ট করে এসেছি যে তোর আর তোর গার্লফ্রেন্ড হাসিনাকে ড্যাশ ড্যাশ করি, ইলিয়াস হুসাইন ফ্রম ইস্ট পাকিস্তান। বিরানি আলম ভাই, গলায় ধরি দিয়ে মারা যাব ভাই, বিষ খায় মারা যাব, সারা জীবন ভিক্ষা করে খাবো ভাই, রাস্তায় রাস্তায় ঘুরবো হোমলেস হয়ে। বিরিয়ানির দোকানের মালিকের কাছে গিয়ে বলতে পারবো না ভাই আমার সংসারের সমস্যা, করে টাকা দেন, জীবনও বলতে পারবো না ভাই। ওই খলিল বিরিয়ানি আর বন্ধ হয়ে গিয়েছে কয়দিন আগে, ওই বেটা আরেক জিনিস নাকি। যাই হোক, সেই দোকান থেকে ভাতা নিয়া তারপরে তুই চলছিস তোর মতো নির্লজ্জ বেহায়া ছোট লোক ফকিন্নি শিট শিট। শাহেদ তুই আইসা আবার এখন মানুষের সামনে কথা বলিস, এত লজ্জা শরম সারা কোনো মানুষ আমার জীবনে কোনো দিন দেখি নেই। হে ওইখানে গিয়ে আমার ওই কমেন্টকে স্ক্রিনশট নিয়ে তারপরে আমাকে গালি দিয়ে লিখেছে আমারে নাকি আমি খুব খারাপ কাজ করে ফেলেছি। যাই হোক, এখন তুই যে লিখলি 16ই ডিসেম্বর যদি ভারত পাকিস্তান যুদ্ধে ভারত বিজয়ী হয়, মানে ভারত বিজয়ী মানে কি, যুদ্ধটা ভারত আর পাকিস্তান, এটা তো বলে নাই যে আমরা কম্বাইনলি তারপরে ভারত বাংলাদেশের সাথে জিতেছি। মূল স্টেক হোল্ডার কারা? মূল তো আমরা। আমার ওইখানকার একজন সর্বাধিনায়ক ছিল, আমার সেনাবাহিনীর অধীনে যুদ্ধ হয়েছে, আমার নিজস্ব বাহিনী ছিল, সেই বাহিনীর প্রধান ছিল, তো ডেপুটি ছিল, তারা কোথায়? একটা আনা যায়নি, একটা সেক্টর কমান্ডার, একজন মুক্তিযোদ্ধারও আনা যায়নি, কারোর আনে নেই। শুধুমাত্র একে খন্দকার ছিল, ওরা এক কোনার মধ্যে চিপার মধ্যে কানে চড় দিয়ে বসায় রাখছে, আসতেই দেয়নি। এখন যদি 16ই ডিসেম্বর ভারতের বিজয় দিবস হয় তাহলে তো বাংলাদেশ হয় নাই, তো আমরা তো এখনও তো পূর্ব পাকিস্তানি আছি। হ্যাঁ, আমার ওইটারে দেখে আমার বিশাল আকারের করতে চেয়েছে। শাহেদের মতো এরকম যাদের মারা 1971 সালে 16ই ডিসেম্বর পর্যন্ত বর্ডারের ওই পাশে ছিল থেকে মোদিদের শুক্রাণু সেটার মধ্যে নিয়ে বাংলাদেশে ঢুকে তারপরে শাহেদদেরকে পয়দা করেছে, এদের সবার গায়ে লেগেছে। দেশপ্রেম শিখাইতে আসছো, আমাদেরকে দেশপ্রেম শিখাও, বাপের টাকা খরচ করে তারপরে দেশের প্রেম দেখাই। তুই ফকিন্নির বাচ্চা আমাদের কয় তোরা দেশে আসিস নাই কেন, দেশে আসিস না কেন? দেশে তোর মতো ফকিন্নির বাচ্চা দেশে গিয়েও ধান্দাবাজি করে আসছিস। আমি আমার কথা বলি, আমি আমেরিকায় আছি না, আমি আমেরিকায় প্রতিটা টাকা আমার অ্যাকাউন্টের টাকা। এমনও মাস আছে 10,000, 12,000, $15,000 আমি ইনকাম করি ইউটিউব ফেসবুক থেকে। আমি সব টাকা এখানে খরচ করি। আমি যদি $10,000 মানে 12-12.5 লাখ টাকা, বাংলাদেশে গিয়া 15টা পরিবার নিয়ে আমি বেটা এই 12.5 লাখ টাকা খরচ করে খাইতে পারবো। আমি এখানে বসে কি, আমার লাভটা কি? কেন আছে? এই দেশের জন্য আছে। আমাদের দেশপ্রেম শিখাইতে আসি। তোর মতো একটা প্রাণী এই গত 1.5 বছরে বল এই দেশের একটা নিরীহ নির্যাতিত কোনো মানুষের পাশে গিয়ে দাঁড়াইছিস? তোর বাপের কি করেছে এই দেশের প্রতিটা সেক্টরের প্রতিটা জায়গা, সেটা বিডিআর হোক আর সেই ফেনীর 16 জন যারা এখনও পর্যন্ত কন্ডেম সেলে বসে আছে, আর এখন এই জুলাইতে যারা নিহত হয়েছিল এই পরিবার হোক, নানান জায়গার তোর বাপের বিভিন্ন অবদানগুলো আছে এই দেশে। এই যে হাসিনার যেই সন্ত্রাস বিরোধী আইনে যে আলেমরা জেলখানায় আছিল, তোর অনেক বাপ এই গত 15 দিনও হয়নি তোর বাপ সবশেষে একজনকে ছাড়াইছে। তোর বাপেদের কাছে যা জিজ্ঞেস করিস তোর বাপ ইলিয়াস কি করেছে এখানে বসে থেকে, তোর মতো ধান্দাবাজি করে নেই। আমাদের দেশপ্রেম শিখাইতে আসি, দেশপ্রেম করবি, পাকিস্তানের পতাকা পোড়াবি, পাকিস্তানের সাথে সব ছিন্ন করবি, আর ভারতের সাথে সব ছিন্ন কর। একটা পোস্ট দেখাবি যে 2009 সালের 25শে ফেব্রুয়ারি ভারত এটার সাথে জড়িত ছিল, পিলখানার হত্যাকাণ্ডের বিচার চাই, ফেলানি হত্যার বিচার চাই, আবরারের হত্যার বিচার চাই। একটা ঘটনায় ভারতের বিরুদ্ধে তোর কোথাও কোনো জায়গায় ফেসবুকে পোস্ট আছে, আমাদের দেখাবি, দেখায় তারপরে তুই বলবি যে আমরা পাকিস্তানের প্রেম করি। আরে বেটা, পাকিস্তান এই দেশের থাকলেই কি না থাকলেই কি পাকিস্তানের সাথে আমাদের এখন কোনো দরকার আছে না কোনো কিছু? যদি দরকার হয় আমাদেরই দরকার আছে, পাকিস্তানের দরকার নেই। বিশাল জমি নিয়ে পাকিস্তান দরকার আছে আমাদের, তোর কি মনে হয়?
তো আমি ভারত এইদিকে আমার এমনি গুতাবে, আমি পাকিস্তানের সাথে করে তারপরে ভারতের সাথে থাকবো, আর ভারত সারাদিন আমার পিটাইতে থাকবে, আমার লোক মারতে থাকবে, এই জন্য ভারতের সাথে আমি থাকবো। এখন কথায় বলা যাবে না 16ই ডিসেম্বর 71। আরে বেটা, তুই যদি চাস, ওকে, কোনটা চাস আমার বোঝা, যে বাক স্বাধীনতা চাস, বাক স্বাধীনতা। তো ওই দিন আমি যে বললাম যে জুজা দিয়ে পেটাবো, ওইটা তো আমার বাক স্বাধীনতা। আমি তো কারোর নাম ধরি না, আমি তোদের নাম ধরছি কারো। তো তোদের মার যারে যারে দাদারা লাগিয়ে তারপরে তোদের পয়দা করছে, তোদের গায়ে লেগে গেছে, আমি কি করব? আমি 16ই ডিসেম্বর কেন বলেছি, কিসের জন্য বলেছি? 16ই ডিসেম্বর আমার বিজয় দিবস, কিন্তু সেই বিজয় দিবস ওই দিনই হাইজ্যাক হয়েছে। কে বলেছে? তোর আব্বা মেজর জলিল বলেছে যে 16ই ডিসেম্বরই আমার বিজয় হাইজ্যাক হয়েছে। এই বিজয় আবারও পুনরুদ্ধার করতে হবে। 5ই আগস্ট 2024 সালে সেই বিজয় পুনরুদ্ধার। আমার বিজয় দিবস 5ই আগস্ট। যেদিন ইন্ডিয়ান হাই কমিশনারকে তলব করে না বলতে পারবি যে তোরা রাষ্ট্রের প্রধান কেন টুইট করেছে, ফেসবুকে পোস্ট করেছে 16ই ডিসেম্বর তোদের বিজয় দিবস, এটা যেদিন ঘাট ধরে বলতে পারবি, সেদিন সেই বাংলাদেশে 16ই ডিসেম্বর পালন করব। এত দেশপ্রেম আমাদেরকে শিখাইতে আসে না। তারপরে সব বাদ দিয়ে আসেন একটা ডিলে আসি। ডিলটা কি? বাক স্বাধীনতা চান? যদি বাক স্বাধীনতা চান তাহলে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে, শেখ মুজিবরে নিয়ে কথা বলা যাবে, আমার সমালোচনা করতে, আমি কথা বলতে পারবো কি হয়েছিল মুক্তিযুদ্ধে 54-55 বছর। এই 55 বছরে এখনও পর্যন্ত কেন কতজন মুক্তিযোদ্ধা আমি হিসাব করতে পারি নাই, কেন কতজন যদি ধর্ষিত হয়ে থাকে সেই ইয়েটা করতে পারি না। এক একজন 20,000 টাকা করে মাসে প্রস্টিটিউটরা টাকা পাচ্ছে, এক এক প্রস্টিটিউটেই মানে নিজের বীরাঙ্গনা সাজায় তারপরে 20,000 টাকা করে নেয় প্রতি মাসে। এই রাষ্ট্রের খরচ 24,000 কোটি টাকা। এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এই প্রস্টিটিউট আর এই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের পেছনে 24,000 কোটি টাকা। ভাই, 2.5টা পদ্মা সেতু বানানো যাবে এটার একটা টাকা দিয়ে, দিচ্ছি আমরা। আমি চাই যদি বেসিক্যালি আসলেই যারা যারা মুক্তিযোদ্ধা ছিল তো মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, নাম শুনেছেন না? তার বোন এইখানে থাকে, কয় ভাই রাষ্ট্রের কোনো প্রোগ্রামেও ডাকে না, আমার খোঁজও নেয় না, কিছুই না। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, কিছুদিন আগে তার এক বোন মারা গিয়েছে, চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে। মুক্তিযোদ্ধাদের অরিজিনাল যে মুক্তিযোদ্ধা ধুকে ধুকে মারা গিয়েছে, মেজর জলিলের মতো মুক্তিযোদ্ধা চিকিৎসা না পেয়ে পাকিস্তানে গিয়ে মারা গিয়েছে, জানেন? দেখেন মেজর জলিল জন্ম মৃত্যু উইকিপিডিয়া সার্চ দেন, কোথায় মারা গিয়েছিল। পাকিস্তানে গিয়ে মরতে হয়েছে, ক্ষোভে দুঃখে কষ্টে 16ই ডিসেম্বরের পরে এই দেশে থাকতে পারে নাই। যদি মনে করেন ইয়েস আপনি করবেন, মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিবেন, সম্মান দেন, কোনো সমস্যা নেই, মুক্তিযোদ্ধাদের নিয়ে কথাই বলা যাবে, তাহলে মেজর ডালিমরা 15ই আগস্টে যে কজন মুক্তিযোদ্ধা ওইটার সাথে অংশগ্রহণ করেছিল সবাই খেতাবপ্রাপ্ত, দেশে নিয়ে আসেন। আমি তো চাই মেজর ডালিম দেশে আসুক। আমি অরিজিনাল মুক্তিযোদ্ধা সবাই সম্মান করতে চাই, প্রচণ্ড সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে না, ভুয়া মুক্তিযোদ্ধা জুতা দিয়ে পেটাইতে চাই। এটা এখনও বলবো, পরেও বলবো, সারা জীবন এইটাই বলবো। ভুয়া মুক্তিযোদ্ধা ভাই, 52 বছর বয়সে আপনি কিসের মুক্তিযোদ্ধা হইলেন? 62 বছর বয়সে আপনি কিসের মুক্তিযোদ্ধা? এটা জবাব দিতে হবে। তো এখন আমরা এগুলি নিয়ে সারাদিন যদি নাকি আপনি করতে চান, ডিবেট করতে চান, করব। সারা বাংলাদেশের যত ইতিহাসবিদ, যত মুক্তিযোদ্ধা, যত জ্ঞানে পণ্ডিত্য যা যা আছে সব মিলে একদিকে বসবে। আমি ইলিয়াস হুসাইন শুধু একা বসবো, আমার মুখ দিয়ে কোনো কথা বলবো না। আমার কাছে যেই কয়টা বই আছে আমি এই কয়টা বইয়ের পৃষ্ঠা ধরে ধরে এইভাবে দেখাবো, এই যে এই বইয়ের এত নম্বর পৃষ্ঠার ভেতরে এইটা লেখা, এই বইয়ের এত নম্বর পৃষ্ঠায় এইটা লেখা, এই বইগুলির ভেতরে। এবং লিখেছে কারা? আমরা না, এটা কোনো বিএনপি, জামাতের, আওয়ামী লীগ কারণ বই না, ওই মুক্তিযোদ্ধাদের বই, ওই সময়ের যারা জীবিত ছিল, ওই সময় যারা মুক্তিযুদ্ধের সবচাইতে বড় স্টেক হোল্ডার, তাদের কথা লিখব। তোর বাপ এই দেশে মুক্তিযোদ্ধা হত্যা শুরু করেছে। তোর বাপ এই দেশে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক যেই ব্যক্তি, এই জেনারেল ওসমানী, এই লোকটাকে মন্ত্রিসভা থেকে বের করে দিয়েছে, সংসদ থেকে বের করেছে, এরপরে তার গৃহবন্দী করেছে। তোর বাপ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তোর বাপ যার পায়ে ধরে পড়ে থাকতো, সেই ব্যক্তিকে গৃহবন্দী করেছে, নিজের বইতে লিখেছে। তোর বাপ তাজউদ্দিনের কথা বলিস না, রয়্যাল এজেন্ট তাজউদ্দিন, এই শালা হলো সবচেয়ে বড় রয়্যাল এজেন্ট ছিল। এই শালারে সংসদ থেকে বের করেছে, মন্ত্রিসভা থেকে বের করেছে, ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, চারিদিকে গোয়েন্দা সংস্থার লোকজন করে। একদম ওর মেয়ের নিজে লিখছে এটা,
ওই যে তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা বই পড়িস, ওর মেয়ে নিজে লিখছে এটা। মাওলানা আব্দুল হামিদ খান বাসানি নিজে লিখে গিয়েছেন, জেনারেল ওসমানী নিজে লিখে গিয়েছেন। তোর বাপ সব কয়টার এই করেছে। 15,000 মুক্তিযোদ্ধা, তাদেরকে হত্যা করেছে। জাসদের উত্থান পতন অস্থির সময়ের রাজনীতি বই পড়িসে খুব ইন ডিটেল আছে। মুক্তিযুদ্ধের যে দলিলপত্র আছে না, ওইখানেও এগুলির বর্ণনা আছে কীভাবে জাসদের লোকজনকে সারা দেশে মারা হয়েছে। তোর লাল বাহিনী, নীল বাহিনী, তোর মণি, যা এই যে এদের বাহিনীগুলো সর্বহারা কেন গঠিত হয়েছিল বাংলাদেশে, কিসের জন্য? তোর বাপ একলা, তোর বাপ যা বলবে সেটাই। তোর বাপ মুক্তিযোদ্ধা মারা শুরু করেছে। 15,000-এর 15,000-ই মুক্তিযোদ্ধা। এই যে জাসদের যে 15,000-কে মারা হয়েছে, 15,000-ই মুক্তিযোদ্ধা। এই যে সিরাজ শিকদার থেকে শুরু করে যা যা আছে সব মুক্তিযোদ্ধা, বিশাল বিশাল মুক্তিযোদ্ধা তোর বাপ মেরে দিয়ে গিয়েছে। সো মুক্তিযোদ্ধা নিয়ে ডিবেট করা যাবে না, মুক্তিযোদ্ধা নিয়ে কথাই বলা যাবে না। তাহলে ওদের ব্যাপারে কর, ওটার বিচার কর না। তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না, কিন্তু তারা আবার স্বাধীনতা চায়। কোথায় স্বাধীনতা চায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যা মনে চায় তাই বলবে, এটা স্বাধীনতা চায়। একজন বাউল আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহরে গালি দিচ্ছে, তার স্বাধীনতা চায়। যেই কয়টার মা এই 71-এ ওই পার থেকে দাদাদের প্রোডাকশন নিয়ে আসছে, এদের সব কটার এই পোলাপান, এগুলির অন্তরের ভেতরে ইন্ডিয়ার এটা। আর ইসলামের নাম শুনলে এদের পাশার মধ্যে আগুন ধরে যায়। এরা সব ক্ষেত্রে স্বাধীনতা চায়, খালি 71 নিয়ে কিছু বলা যাবে না। এটা পুরো প্রেসক্রিপশন, রিটেন, ডিরেক্টেড, প্রডিউসড বাই ইন্ডিয়া। বড় অঙ্কের টাকা দেওয়া হয়। এখন ইদানিং কয়েকটা আছে, এই যে বিকাশ তারেক একটা আছে, এ কি করে, কি ভিডিও করে, যাই করে, শেষে কয় বিকাশ আর নগদের নাম্বারটা দিলাম, কিছু টাকা দিল। এই কী সমস্যা রে ভাই? কয়দিন পরে ওর বউয়ের এই পায়জামার ইয়ের মধ্যে ঝুলায় রাখবে বিকাশ নাম্বার, লাগাও, দাও বিকাশ দাও, নগদ দাও। এই জাউরা 2 টাকা দিলে ওরে 2 টাকা দিয়ে অনেক কিছু করাইতে পারবেন। আমি অনেক টাকা দিয়েছি এরে, বহুত টাকা দিয়েছি এরে, মাঝখানে দেওয়া বন্ধ করে দিলাম, এখন আমি শত্রু। মাঝখানে এক প্রোগ্রামের জন্য টাকা চাইলো, ভাই এটার জন্য আমাকে, ভাই টাকা নাই, দেই নাই, শত্রু হয়ে গেলাম। এরপরে হইল গিয়া এই যে জামাতের বিশাল আমার ফেসবুকে আছে, দেখেন, বিশাল জামাতের পক্ষে সে গুণগান। জামাত বিকাশে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে, এখন জামাত খারাপ। এইটারে 2-4 টাকা দিয়ে আপনি কিনতে পারবেন, যা মনে হচ্ছে। ওরা যদি কোন জুতার পিছে একটু কর, খালি বিকাশ নাম্বার আর নগদ নাম্বারটা কিছু টাকা ক্যাশ দিয়ে দেবেন, দ্যাটস ইট, আর কিছু লাগবেন, সব করাইতে পারবেন এর দিয়ে। ওর কাছে বিরানি আলম, আরেক সাংবাদিক আছে, এই যে মাসুদ কামাল, টেকনোক্রেট কোটার সাংবাদিক। এই যে টেকনোক্রেট কোটায় দেখেন না, এমপি না হয়ে মন্ত্রী হওয়া যায়, ও কোনো পত্রিকা টেলিভিশনে কাজ না করে সাংবাদিক, শুধুমাত্র 71 টিভিতে টকশো করে একজন ব্যক্তি সাংবাদিক হয়েছে। পৃথিবীতে এটা গিনিস বুকে লেখা দরকার যে তিনি হচ্ছে মাসুদ কামাল। এই মাসুদ কামাল পাঠা, তারা এখন আরেক পাঠা আছে, ওই যে ইটিভির আপনার প্রোডাকশন বয় ছিল মঞ্জুরুল আলম পান্না। এই বদমাইশ হচ্ছে কি করে, এ যায় বলে কি আপনার আনিস আলমগীর, তারে কেন ধরা যাবে, সাংবাদিক, এত বড় সাংবাদিক একজন, তারে ধরে ফেলা যাবে। শুয়োর কাওলাদ, কনক সারোয়ার সাংবাদিক হওয়ার কারণে তার বোনেরে ধরে নিয়ে গিয়েছে। তুই শুয়োরের বাচ্চা একটা পোস্ট করেছিলি, তখন তুই কনক সারোয়ারের সমালোচনা করে পোস্ট করেছিস, আমার সমালোচনা করে পোস্ট করেছিস। তুই এখন যে বাইরে আসিস, এটি তো তোর কপালের ভাগ্য। তুই 2 দিন পর পর খোঁচাখুচি করিস, সামনে তোর আবার জামিন ক্যান্সেল করানো হবে। পাইছিস কি? জামিন ক্যান্সেল হবে না, তোরে ম্যানুয়ালি শিক্ষা দেওয়া হবে। তোদেরকে এই দেশে আর মাস্তানি করতে দেওয়া যাবে না। এইখানে 2,500 মানুষের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে। এখানে আওয়ামী লীগের পক্ষে যে কথা বলতে যাবে, আওয়ামী লীগের বিভিন্ন টকশো টেলিভিশন পত্রিকা সাংবাদিক কারা কাদেরকে ডাকছে, কী ডাকছে, সবই করা হবে। হঠাৎ করে টেলিভিশনের সামনে কিন্তু লোকজন হাজির হয়ে যাবে, তখন বলতে হবে না সরকারেরও আমরা দুচি না। এই হাদির ঘটনার পরে এই দেশে আওয়ামী লীগকে চরম শাস্তি দিতে হবে, চরম শিক্ষা দিতে হবে। ওদেরকে এই দেশের রাজনীতি, ওদের নিরাপদে বাংলাদেশে থাকতে দেওয়া যাবে না। হাদির যদি কিছু হয়ে যায়, বাংলাদেশে সেদিন কারবালা হয়ে যাবে, কারবালা। এটার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার নেওয়া হচ্ছে। এদেরকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না। যদি সরকার ওইখানে বাধা দিতে আসে, যেটা করার দরকার সেটা করা হবে। এই দেশে হয় হাদিরা থাকবে, না আওয়ামী লীগ থাকবে। যদি হাদিরা বাঁচতে চায়, আওয়ামী লীগকে এই দেশে নিরাপদ বাতাস তাদের নাকের ভেতরে ঢুকতে দেওয়া যাবে না।
এক কথা পরিষ্কার, যেই শালারা যায় যায় টকশমকশোতে যায় এখন সাংবাদিক সাজাই করবে, ইন্ডিয়ান টাকা পয়সা খায়া, এদেরকে ম্যানুয়ালি দেখা হবে। কেমনে দেখা হবে এটা এই সপ্তাহ থেকেই দেখতে পারবি। কথাবার্তা বলবি, বাইরে যায় সাবধানে। টেলিভিশন পত্রিকাগুলো যারা যারা কিনা এই জাউরামিগুলো করতে সুযোগ করে দিচ্ছেন, তাদের ব্যাপারেও কিন্তু নোট রাখা হচ্ছে। সো খুব সাবধান। যাই হোক, ভিডিও শেষ করছি। যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা ভারতও না, পাকিস্তানও না। আমাদের সাথে থাকতে হইলে আমার স্বার্থ আগে দেখতে হবে, তারপরে তার স্বার্থ। আজকে জগন্নাথে পাকিস্তানের পতাকা করতে চায়, পাড়াইতে চায়, যেন পতাকা আঁকছিল। আরেক দল গিয়ে আবার তাদের প্যাদা নিয়ে দিয়েছে। প্রথম আলো বিশাল নিউজ করে ফেলেছে। এক স্যার গিয়ে, প্রক্টর স্যার বলেছেন যে পাকিস্তানের সাথে আমাদের ফয়সালা হয়ে গিয়ে, হ্যাঁ পাকিস্তানের সাথে আমাদের ফয়সালা হয়ে গিয়েছে। পাকিস্তান 4 বার ক্ষমা চেয়েছে। পাকিস্তানের সাথে আমাদের আর কি কিছু আছে নাকি? কিছু পাইলে চান যে আমরা এই পাই, চান না হলে শেষ তাদের সাথে আমাদের সম্পর্ক। ভালো, তারা চাইলে হবে, না চাইলে হবে না, আমার দরকার নাই তো। এখন পাকিস্তানের পতাকা টানাইতে হবে, পা টানাইতে পারেন, কোনো সমস্যা নেই। পাকিস্তান আমার কি, ইন্ডিয়াটা আগে করতে হবে। পাকিস্তানে কেন করবেন? পাকিস্তান কয় হাজার মানুষ মেরেছে। পাকিস্তান আমাদের দেশের মানুষের সাথে খুব খারাপ কাজ করেছে। 1971 সালে আমরা তার কাছ থেকে স্বাধীন হয়ে গিয়েছি, তাদেরকে এই দেশ থেকে বের করে দিয়েছি। তো ভারত তো এখন করছে সেগুলো। ভারতের পতাকা টানান, পাশে দিয়ে ভারতেরটাও লাগান, পারাক পোলাপান, কোনো সমস্যা নেই। এগুলি হইল গিয়ে এদের মারা সব দোচা নিয়ে এসেছে 1971 সালে। ওদের মার ওইখানে যে হাত দেন, এখন ওই দাদাদের ওই সিটে ফোটা ওগুলি পাওয়া যাবে। ওগুলির কুরকুরানিতে ওরা এগুলি করে। ইন্ডিয়া টাকা পয়সা দেয়, আর নিজের আব্বার একটা আছে না, জেমসের গানের মতো, যে কালকের পোস্টে লিখেছে যে তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। ওরা স্বার্থ ছাড়াও করে, স্বার্থ নিয়েও করে, টাকা পয়সা নিয়ে করে, টাকা পয়সা ছাড়াও করে। কারণ ওদের রক্তের ভেতরেই দাদাদের ওর মাল, ওর মার ওইটার মধ্যে ঢুকানো আছে। সেই কারণে ওরা এত এত প্যানের করে। কথাবার্তা বলবি, সরি ফর ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো সময় সরি বলতে কোনো সমস্যা নেই ভাই। কিন্তু অনেক মানুষের ভিডিও দেখা তারপরে এই ভিডিওর সামনে বসি। আপনি যত ঠান্ডা মাথায় বলতে পারেন না, আমি কিন্তু অত ঠান্ডা মাথায় বলতে পারবো না। অনেকের জবাব দিতে হয়। ওদের মারে এমনি সাউয়ার মধ্যে না দিলে আমারে যেগুলি বলছে সেটা জবাব তো দেওয়া যাবে না। এই সুশীল হইলে আবার জবাব দিতে পারবো না। এখানে খুব বেশি সুশীল হই না ভাই, একটু সাউয়া ভাঙা থাকি, এই পর্যন্তই থাকি। এর চেয়ে বেশি হয়ে গেলে এগুলোর জবাব ঠিকমতো দেওয়া যাবে না। যে কারণে জবাবগুলো দেই। তারপরেও আমার সুধীজন, আমার শুভাকাঙ্ক্ষী, সম্মানিত মানুষ যারা আছে, তাদের কাছে অনুরোধ, মাপ চাই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য। এই সাময়িক কষ্ট দিচ্ছি। ওদের যেদিন কিনা ঠান্ডা করতে পারবো, তারপরে ইনশাল্লাহ এই ধরনের মাথা আর গরম করব না। আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাব, অনেক ঠান্ডা হয়ে গেছে না, আরও ঠান্ডা হয়ে যাব, টেনশন করেন না। আপাতত দেশটা আমরা সবার কাছ থেকে স্বাধীন করতে চাই। যে 16ই ডিসেম্বর নিয়ে বা বিজয় দিবস নিয়ে কথা বলেছিলাম, ভাই আমাদেরকে দেশপ্রেম শিখাইতে আসেন না। 16ই ডিসেম্বর বাল দিবস না, 26শে মার্চ বাল দিবস, এই বাল দিবস এগুলো আমাদের মুখের কথা, এটা মনের কথা না ভাই। এই মনের ভিতরে দেশপ্রেম কতটুকু আছে, জীবনে কত কষ্ট সহ্য করে, কত মানসিক টর্চার সহ্য করে এই দেশকে ভালোবেসেছি, সেটা একমাত্র নিজেই বলতে পারবো। যারা আমাদেরকে দেশপ্রেম শেখায়, তারা নাকে খত দিয়া তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছে না, বিরানি আলমরা এখানে বসে। একদিন বাসায় পুলিশ গেছিল, তারপরের দিন নাকে খত দিয়ে আর জীবনে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে না। তারেক রহমানকে নিয়ে যা মনে চায় তাই বলেছে। এই ব্যক্তিরা আজকে আমাদেরকে দেশপ্রেম শেখায়, তারেক রহমান প্রেম শেখায়, বিএনপি প্রেম শেখায়। আমরা এগুলির পরীক্ষা দিয়ে আসছি ভাই, আজকে আর কালকে না। সেই 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন থেকে শুরু করে দেশে থাকতেও পরীক্ষা দিয়েছি, এইখানে এসেও পরীক্ষা দিয়েছি, এখনও দিচ্ছি। মৃত্যুর মানে আমার মনে অক্টোবরের দিকে আবার ব্যাক করে ঢাকায় চলে আসলাম। এখন আপনি যে প্রশ্নটা করেছেন 14ই রাত, 14ই রাতে ঘটনা বলতে গেলে আপনার বলতে হবে আমি ওখানেই ছিলাম, আমরা সবাই ওখানে ছিলাম, কাইটুলের বাড়িতে ছিলাম। এটা একটা পুরানো বাড়ি ছিল। যাই হোক, এখন ওই দিনের ঘটনা বলতে গেলে রাত তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। সন্ধ্যা পেরে আমার মনে হয় তখন 7টা 7:30 হবে, এরকম সময়। হঠাৎ দেখি মানে ওই বাসায় 2টা কুকুর ছিল, শুয়ে পুষতেন
দুইটা কুকুর ছিল। দুই কুকুরই ঘেউ 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 প্রচন্ড করে চিৎকার, প্রচন্ড চিৎকার, কিছুতেই চিৎকার থামছে না। তখন সবাই সহজে মানে খুব আতঙ্কিত হয়ে গেল, ব্যাপার কি এরকম চিৎকার করছে, একটা মরিয়া হয়ে চিৎকার করছে, কারণ কি? গেটের উপরে গিয়ে, সামনে যে বাইরে বেরোবার গেট, সে গেটের উপরে গিয়ে আছড়ে পড়ছে, আবার ব্যাক করছে, আছড়ে পড়ছে, আবার ব্যাক করছে। তখন ওখান থেকে ওই গেটের সামনে থেকে বলছে, কেউ কেউ বলছে যে দরজা খোলেন, দরজা খোলেন, দরজা খুলে দেন। কিন্তু দরজা খোলার মতো পরিবেশ তখন ছিল না, সাহসই ছিল না কারণ, যে ওইখানে এই পরিবেশ। তখন সব বুঝে গেছে সামথিং ইজ হ্যাপনিং রং। তখন এখানে সবাই বুঝে গেছে যে হয়তো কোনো আলবদর বা এই ধরনের কিছু রাজাকার বা এরা এসে গেছে, এতে দরজা কেউ খুলছে না। আমি, তবে আমরা সবাই তখন দোতলায় ছিলাম। জাকারিয়া হাবিব সাহেব উনি নিচে ছিলেন, ওনার ফ্যামিলি নিয়ে উনি নিচে থাকতেন, আমরা দোতলায় থাকতাম। তখন দোতলার থেকে শহীদ ভাই তখন যখন দেখলেন যে কিছুতেই এরা বেপরোয়া, দরজা তো চিৎকার করছে যে আমরা কিন্তু দরজা এখন ভেঙে ফেলবো, গেট ভেঙে ফেলবো, চিৎকার করছিল। তখন শহীদ ভাই দোতলায় বিশাল বারান্দা ছিল, বারান্দায় বেরিয়ে আসলেন। উনি রেলিং ধরে দাঁড়িয়ে বললেন, দরজা খুলে দাও, তোমরা একজন গিয়ে দরজা খুলে দাও। তো আমি তখন উপর থেকে বেরিয়ে নিচে চলে আসলাম, নিচে যে দরজা খোলার জন্য সব সামনে বেরিয়ে আসলাম। ততক্ষণে খোলার সাথে সাথে আপনার মানে এরা কয়েকজন, মানে এই বাহিনী লোকজন, এরা কয়েকজন এসে ঢুকে গেল, ঢুকে সোজা, দ্বিতীয় কোনো কথা নেই, সোজা কাউকে ডিরেকশনে জিজ্ঞেস করলো না, কিছু না, সোজা হন হন করে একতলা পেরিয়ে দোতলায় সিঁড়ি ভেঙে, সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। দোতলায় উঠে গিয়ে সোজা শহীদ ভাই থাকতেন রাস্তার দিকে, মানে পূব দিকে যে একটা রুম, ওনার 2-3টা রুম নিয়ে উনি থাকতেন, অনেক বড় জায়গা, ওইখানে ওই ছেলে সরাসরি সেখানে ঢুকে গেল, ওখানে ওখানে চলে গেলেন। ওখানে চলে গিয়ে আমি তখন পিছনে পিছনে দৌড়ে চলে আসলাম। তখন দেখলাম যে এরা শহীদ ভাইকে ঢুকে জিজ্ঞেস করলো যে শহীদুল্লাহ কায়সার কে? শহীদ ভাই নিজে, উনি তখন এতটা অ্যাপ্রিহেন্ড করতে পারেননি যে ওনাকে ধরে নিয়ে যাবে, মেরে ফেলবে, এই কথাটা উনি তখন স্বপ্নেও ভাবেননি। তাহলে ভাবতাম, তাহলে মনে হয়তো ভেবেছেন যে এরা হয়তো আমাকে, উনি জীবনে বহুবার রাজনৈতিক আন্দোলন করেছেন, বহুবার জেল কেটেছেন, আবার ফিরে এসেছেন, আবার জেল কেটেছেন, আবার ফিরে এসেছেন, উনি ভেবেছেন তেমন কিছু হয়তো হবে, কিন্তু এর পরিণতি যে এত নির্মম হবে একথা উনি একবারও চিন্তা করেননি। যাই হোক, উনি সোজা ওনার রুম ঢুকে যখন উনি পরিচয় দিলেন, যে জিজ্ঞেস করলেন যে যখন শহীদুল্লাহ কায়সারকে, উনি বললেন যে আমি শহীদুল্লাহ কায়সার, উনি নিজে বললেন যে আমি শহীদুল্লাহ কায়সার। দ্বিতীয় কোনো কথা বললো না তারা, সাথে সাথে তাকে থাবা দিয়ে ধরে তারা কলার ধরলো এবং চুল, ইউ হ্যাভ টু বিলিভ, তারা কিন্তু নির্মমতার চুল ধরে টেনে তাকে হেঁচকে টেনে বের করে নিয়ে আসলো। তখন পান্না ভাবি ওখান থেকে চিৎকার করছিলেন, কিন্তু কারো মানা কেউ শুনে, তখন সমী অমি ওরা খুবই ছোট, তো খুবই ছোট, কারো কথা শুনে না এসে। আমি ততক্ষণে যখন দেখলাম যে শহীদ বেগের, আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আসছি, আসার পথে আর কি, টার্নিং এ যখন, সিঁড়ির টার্নিং এ যখন আসলাম, তখন দেখি শহীদ ভাইকে এই অবস্থায় টেনে নিয়ে যাচ্ছে। আমি তখন দৌড় দিয়ে দোতলায় আমার রুমের দিকে গেলাম, দৌড় দেওয়ার চেষ্টা করলাম। যাওয়ার চেষ্টা এই জন্য যে আমি যে রুমে থাকতাম, আমার নিজের একটা পার্সোনাল রাইফেল ছিল, লাইসেন্স রাইফেল, অথরাইজড রাইফেল, লাইসেন্স রাইফেল ছিল। আর ভাবলাম যে এই সময় যদি এটাকে যদি কাজে লেগে অন্তত 2-1টা করে যদি এই করে রেখে দেওয়া যায়, অন্তত যদি কিছুটা এই ব্যাপারে একটা রেজিস্ট্যান্স দেওয়া যায়, একটা চেষ্টা করে দেখি না কেন। অন্তত এই করে একটা গোলাগুলি করে শহীদ ভাইকে যে পিছনে উত্তর দিকে একটা আখড়া বাড়ি ছিল, ওখানে হিন্দু একটা ইয়ের মতো বসতি ছিল, যেখানে ধরেন 200-300 লোক হিন্দু ফ্যামিলি থাকতো ওখানে। এই একটা দিক ছিল, হয় এদিকে অথবা পশ্চিম দিকে আরেকটা ওয়াল পরে শহীদুল্লাহ, আরেকটা শহীদুল্লাহ বাড়ি ছিল, সেই ওয়াল টপকে যদি শহীদ ভাইকে যদি ওপারে পার করে নিয়ে দিতে পারি কোন রকম, যদি গোলাগুলি করলে ওরা হয়তো ভীত সন্ত্রস্ত হয়েও যেতে পারে, এই ফাঁকে যদি পালানো যায় বা ওনাকে যদি পার করে দেওয়া যায়। কিন্তু এই টার্ন নিয়ে আমি সিঁড়িতে উঠতে গেছি, সাথে সাথে আমাকে ওখানে ঠেলে দেয়। আমি বললাম যে আপনারা কি করছেন, কোথায় নিচ্ছে, সূর্য কোথায় এসে নিচ্ছেন? বলে যে কোনো কথা বলবে না, কোনো কথা বলবেন না। শহীদ ভাইকে টেনে সিঁড়ি পর্যন্ত নিয়ে আসলো। সিঁড়ি পর্যন্ত নিয়ে আসার পরে আমি যখন আবার উপরে ওঠার চেষ্টা করলাম, যে ইন্টেনশন হলো আমার রাইফেলটা আনতে পারলে অন্তত 2-4টা যদি ফায়ার করতে পারি, ওরা হয়তো হয়তো পালিয়ে যাবে কিছু, কিন্তু সেই সুযোগ পেলাম না। যখন আমি ধস্তাধস্তি শুরু করলাম, যখন এই করলাম, তখন আমাকে
এরা কয়েকটা ঘুষি দিল, এই কোনো ঘুষি দিয়ে পাশে সাইডি করে দিয়ে দুই পাশ থেকে আবার দুইটা স্টেইন গান ধরলো দুইজনে দুই পাশ থেকে দুই স্টেইন গান, ডান দিকে বা দিকে দুই দিকে দুই স্টেইন গান ধরে বলছে একটু কথা বলেছে, একটু নড়েছে তোর শেষ এখানে ট্রিগার টিপে দেবো, এখন তুমি ছাত্রা হয়ে যাবে, খবরদার একটু নড়বে না। এর মধ্যে শহীদ ভাইয়ের ছোট বোন মানে আমার ওয়াইফ তখন ওই পাশে রুম থেকে তখন ছুটে চলে এই অবস্থা যখন দেখলো সে তো পাগল প্রায়। আমার ওয়াইফ তখন কি করলো, ভাইয়ের জন্য সে বেপরোয়া হয়ে গেল, বেপরোয়া হয়ে সিঁড়ির সামনে গিয়ে ঝাঁপিয়ে পড়লো ওদের উপরে, ঝাঁপিয়ে পড়ে সোজা বললো আমার ভাইকে আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না, কিছুতেই না। তখন শি ওয়াজ সো ইমোশনাল, তখন ওরা ধাক্কা দিয়ে ফেলে, যখন ধরতে করেছিল ধাক্কা দিয়ে সিঁড়ির উপরে ফেলে দিচ্ছে, একেবারে চিৎ করে ফেলে দিল। কিন্তু খুব যেটা সবচেয়ে নির্দয় ব্যাপার সেটা হলো অ্যাট দ্যাট টাইম শি ওয়াজ প্রেগন্যান্ট অ্যান্ড শি ওয়াজ ইন অ্যাডভান্স স্টেজ। তারপর শহীদ ভাইকে এখান থেকে বের করে তারা হেজকে টেনে নিয়ে গেল, সাথে নিয়ে গেল ছোটদা আই মিন জাকারিয়া হাবিব সেজ ভাইকে, তাকেও সাথে করে নিয়ে গেল। এপাশ থেকে তার রুম ছিল, সামনে দিয়ে একটা বড় রুম ছিল, তার ভিতর থেকে আরেকটা দরজা ছিল, ওখান থেকে আরেকটা প্যাসেজ ছিল। ওইখান থেকে শহীদ ভাইকে নিয়ে গেছে এই দিক থেকে, আর জ্যাক ভাইকে নিয়ে গেছে এই দিক থেকে, নিয়ে এর দুই ভাইকে নিয়ে চলে গেল। আর কোনো খোঁজ খবর নাই। সাথে সাথে পিছনে ছুটলাম, কিন্তু গিয়ে দেখি এদের কারো কেউ দৃশ্যমান না, কাউকে দেখা যাচ্ছে না, এরা সাথে সাথে নিয়ে চলে গেছে। নিয়ে যাওয়ার পরে শহীদ ভাইয়ের আর কোনো গাড়িও দেখলাম না, কোনো লোক দেখলাম না। কিছুক্ষণ পরে একটু দূরে গিয়ে জাকারিয়া সাহেবকে ছেড়ে দেয়, আমি উনি চলে আসেন বাসায়। কিছুক্ষণ পর এসে বললো, আমি বলবো শহীদ ভাই কই, কোথায় উনি, কোথায় কোথায় আপনার সাথে নিয়ে গেলো, আপনি কই শহীদ ভাই, আপনি চলে এসেছেন, শহীদ ভাই কই? বলে যে ওনার কোনো খবর জানি না, আমাকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিয়ে ওনাকে নিয়ে চলে গেছে, কোথায় গেছে কিছু জানি না। আমরা এই জায়গাটায় একটু শাহিন শাহ বেগমের কাছে যেতে চাই। খালাম্মা, আপনার কাছ থেকে জানতে চাই যে শহীদুল্লাহ কায়সারের কে তুলে নিয়ে যাওয়ার পর এই খবরটা পেয়েই মূলত ওনার ছোট ভাই জহির রায়হান ছুটে আসেন ভাইয়ের এই তুলে নিয়ে যাওয়ার খবরটা পেয়ে 17 তারিখেই, 14 তারিখে ঘটনা ঘটেনি, 17 তারিখে এসে পৌঁছান। কি হলো এখন আপনার কাছ থেকে একটু শুনি। আপনি বোধহয় জনাব নাসির আহমেদ কথা বলার সময় আপনি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন, সেটি সহ যদি আপনি একটু বলেন, আমার মনে হয় যে আমি এখান থেকে শুনতে চাই জহির রায়হান সম্পর্কে, বা কি হলো, কিভাবে তিনি হারিয়ে গেলেন, একটু বিস্তারিত একটু সংক্ষেপে যদি বলেন। না 14-15-16 আমরা বিধ্বস্ত অবস্থায় ছিলাম। যুদ্ধের সময় আমাদের বাড়িতে আসলে কেউ খুব একটা আসা যাওয়া বা বেল বাঁচতো এটা কম ছিল। আর লাস্ট মুহূর্তে 14 তারিখে না 10 তারিখ থেকে কারফিউ এবং ব্ল্যাক আউট চলছিল, তো ওটার কারণে কেউ কারো বাড়িতে কেউ আসতো না। তো আমাদের ওই বেলটা শুনে আমরা একটু চমকে গিয়েছিলাম। ওই সময় আসলে সন্ধ্যাবেলা ছিল, মাগরিবের আজানটা পড়ছিল যখন আর কি বেলটা শোনা হলো। তো ওই সময় আমরা বড়দাকে নিয়ে চা খাচ্ছিলাম। ওই ইভিনিং টাইমে আমরা বিকেল বেলায় শহীদুল্লাহ কায়সারের সাথে চা খেয়ে থাকি, ভাই বোন সকলে একসাথে। বড়দা সবাইকে ডাকেন, উনি ঢেলে দেন সবাইকে, আমরা কথা বলি, গল্প করি, এটা আমাদের প্রতিদিনের রুটিন ছিল। ভাইয়ের সাথে ওই বিকালটাই আমরা কাটাতাম, সন্ধ্যেটা। তো ওইরকম একটা সময় ওই দিনও আমাদের যাচ্ছিল। কিন্তু পর্দার হঠাৎ একটা ফোন কল এলো, পর্দা ভেতরে চলে গেলেন, পর্দার পেছনে পান্না ভাবিও গেলেন। তো দুজনে ভেতরে, তো অনেকক্ষণ হয়ে গেছে ফোনে কথা বলছেন, আমরা ঠিক বুঝতে পারছি না বর্দা কখন আসবে। তো এদিকে যখন বর্দা চলে গেছেন, আমরা আমাদের চাটা খেয়ে বর্দা কখন আসবেন চলে যাচ্ছি। ইন দি মিন টাইম কিন্তু বেলটা পড়েছে। মাগরিবের যখন আজান পড়ে তখন কিন্তু মানুষকে চেনা যায়, হয়তো আধো আলো আধো ছায়ার মধ্যে। আমরা কেউ কিন্তু বাতি জ্বালাইনি, তখন ব্ল্যাক আউট ছিল ওই শেষের সপ্তাহটা, 14 তারিখ বা তার আগে থেকে কেউ কারো বাড়ি আমরা যেতাম না। তো যাই হোক, যেটা আর কি বেলটা শুনে প্রত্যেকের একটু ইয়ে হলো। আর আমাদের কুকুরও খুব ডাকাডাকি করছিল, লাফালাফি করছিল, চেঁচামেচি। এর মধ্যে এরা ঢুকে গিয়ে নিচে আমার ভাই, আমাদের ইমিডিয়েট ছোট, ওর নাম ওবায়দুল্লাহ, ওকে প্রথমে বাড়ি দিয়ে ওকে বসিয়ে রাখে। ওখানে একজন কি দুজন ছিল। তারপরে নাসির সাহেবকে এবং আমার সেজু ভাই জাকারিয়া হাবিব
এদের দুজনকে নিয়ে কিন্তু সামনে উনি হয়তো একটু ভুলে গেছেন, হয়তো এই অন্য করে বলেছেন, দুজনকে কিন্তু টার্গেট করে 4-5 জন সিঁড়ি দিয়ে উঠিয়ে নিয়ে গেছে। এনারা দুজন সামনে আর পেছনে আর কি যারা আর কি জি আগন্তুক যারা এসছে হঠাৎ করে আমাদেরকে অ্যাটাক করার জন্য, পুরো বাড়ি ওরা ঘিরে ফেলেছিল, এরকম অবস্থা। তো ওতে করে আমি কিন্তু ওই বেলটা শুনে আমি কিন্তু ওই সিঁড়ির যে ক্রসিং থাকে ওই জায়গাটা এসে যে আমি দাঁড়িয়েছি, আমি আর নড়িনি। কারণ আমার ভাইকে অনেকবার অনেক সময় অ্যারেস্ট করতে দেখেছি ছোটবেলা থেকে, বা ওই সব স্মৃতি হয়তো আমার ছিল, কিন্তু এরকম ভাবে নিয়ে ডিসঅ্যাপিয়ার করে দেবেন বা মেরে ফেলবেন এরকম কিছু আমরা ভাবিনি। তো উনিও হয়তো শহীদুল্লাহ কাছেরও ভাবেননি। তো ওনার জ্বরও ছিল, শরীরও ভালো ছিল না। উনি দুটো জায়গা আছে আর কি ওনার বেডরুমে ঢুকতে, তো পেছন দিকে একটা সরু বারান্দা আছে, ওখান দিয়ে উনি বেরিয়ে আসছেন। যে যাকে যখন ওই ধরেন ডক্টর রাব্বি বলেন বা মুনির চৌধুরী, মোজাফফর আহমদ চৌধুরী, আরো আরো অনেক মানুষকে কিন্তু ওই ইউনিভার্সিটি কোয়ার্টার থেকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ওটা জানা যায়নি কারণ ওই সময় কারফিউ ছিল বলে আমরা কেউ কারো বাড়ি যাইনি। এটা 10 তারিখ থেকে শুরু হয়েছে, 14 তারিখে শেষ হয়েছে। তো 17 তারিখে জহির ভাই এসেই এগুলো আর কি জানলেন। জানার পরে তখন উনি আর কি বুঝে গিয়েছিলেন যে ভাইকে আর পাওয়া যাবে না, একেবারে জেনে গিয়েছেন। নিজেকে যেমন কনসোলেট করেছেন, ভাই বোনকে একসাথে করে অনেক কেঁদেছেন, অনেক আপসেট হয়েছেন, অনেক কিন্তু উনি কষ্টে আমাদেরকে থামিয়েছিলেন। কারণ আমরা গড়াগড়ি দিয়ে কাঁদছিলাম তখন, আমাদের বাড়িটা একেবারেই শ্মশান এবং এটাকে কবরস্থান বলা যায়। 2 সপ্তাহ পরই যখন আমরা দেখলাম যে আমাদের বাড়ির সামনে গেটের মেইন গেটের সামনেই একটা চত্বর, গাড়ি বারান্দা বলা হয় বোধহয় ওটাকে, তো ওখান দিয়ে একটা সিঁড়ি বাইরে দিয়ে আমার ভাই, বড় ভাই শহীদুল্লাহ কায়সারের লিভিং রুমে যেত ওটা। তো ওই সিঁড়ি দিয়ে কিছু কিছু মানুষ সন্ধ্যের পরে ওপরে উঠতো। ওখানে ওখানে কি হতো আমরা ভেতরে ঢুকতে পারিনি, আমরা অ্যালাউড ছিলাম না। জহির রায়হান উনি অ্যালাউড ছিলেন, আর যারা যেত তাদের সাথে কথা হতো। ওটা শেষে শোনা গেল যে ওটাকে প্ল্যান চেক করছে ওরা। তো এখন প্ল্যান চেকটা আমার কাছে কিন্তু, আমি যতটুকু দেখেছি, আমি একটা অদ্ভুত একটা মানুষ, আমি যখন যেটা দেখি পুরো সিনারিওটা আমার চোখে এসে যায়, এরকম একটা মানে আমার ইয়েটা। তো আমি দেখতাম এই মানুষগুলো নেমে যাচ্ছে, যারা যারা 2-4 জনকে চিনতাম, যেমন নিজাম, পাগলা ভাবির ভাই, এবং শাহরিয়ার, ও আমার কাজিন, ফার্স্ট কাজিন, ওকে আমি চিনি। অন্য কাউকে হয়তো কজনকে আমি চিনতাম না। এরকম কিছু মানুষ ওখানে যেত। তো কতক্ষণ ওরা ওখানে কথা বলতো আমি ঠিক বলতে পারবো না। তো এইভাবে কিছুদিন গেল। তারপর আমার ভাই পান্না ভাবিকে, সুচিন্তা ভাবিকে, আমার মাকে নিয়ে আজমিরও গিয়েছিলেন ইন্দিবিনটায়। এটা কিন্তু তখন ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারিতে পড়ে গেছে। 10ই জানুয়ারি বোধহয় আমাদের মুজিবুর রহমান সাহেবও ফিরে এসেছিলেন করাচি থেকে। তো ওই অবস্থায় ওই সময়ের টাইমটা আমরা আর এতটা ইয়ে করে ডে ওয়াইজে আমরা হয়তো রাখতে পারিনি আমাদের বাড়ির যা অবস্থা, কারণ ওটা একটা তো শ্মশান। কিন্তু ভাই ফিরে আসার পরেও ওই জিনিসগুলো প্ল্যান চেকটা আমার কাছে সত্যি একটা ফিশি থিং মনে হয়। এই প্ল্যান চেকটাই কিন্তু মেজদাকে হিপনোটাইজ করে ফেলেছিল, যেখানে মেজদা একেবারে বুঝেই গিয়েছিলেন। উনি উনি নিজেকে যেমন সান্ত্বনা দিচ্ছিলেন, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছিলেন, বলছিলেন যে তোমরা দোয়া করো, আমাদের এখান থেকে বাংলাদেশে যত বুদ্ধিজীবী যাদেরকে যখনই নেওয়া হয়েছে তখনই তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে, ওনাদের কাউকেই রাখা হয়নি, তো তোমরা দোয়া করো। ইন্ডিপেন্ডেন্ট কি করেছে জানুয়ারি এভাবে চলে গেল, আমি নিজেই অবাক হই মাঝে মাঝে। আমাদের বাড়িতে ফোন কল খুব কম অ্যাটেন্ড করা হতো তখন, আমরা ফোন কল অ্যাটেন্ড করার মতো মানসিকতা আমাদের ছিল না। কিন্তু আমাকে থ্রেট করে করে বেশ কয়টা ফোন কল এসেছিল, বেশ কয়বার, যে আমি যেহেতু বিশ্ববিদ্যালয়ে তখন আমি ছাত্রী, আমি তখন অনার্স পড়ছিলাম,
তো আমাকে বিশ্ববিদ্যালয়ে বেশ বেশ ইয়ে করে চিন্তা করে আমাকে বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। তো এখন কথা হলো, যখন আমি কিন্তু আসলে সেন্স হারিয়েছিলাম, মেমোরি লস করেছিলাম 31শে জানুয়ারি। 30 জানুয়ারিতে আমার ভাইকে যখন জহিরাইনকে নিয়ে গিয়ে যখন একেবারে শেষ, মানে কি বলবো, আমার এক ভাগ্নি কিন্তু দেখেছিলেন। আমার এই জন্য বিশ্বাস হয় না জহিরাইন ওইখানে যে ক্রস ফায়ার বা যা বলা হয় অবাঙ্গালি অথবা ওখানকার লোকাল বিহারি, বা যদি বলা হয় পাকিস্তানি আর্মি কিছু ওখানে শেল্টার নিয়েছিল, ওখানে পুরোটা কেউ যেতে পারেননি। কেন যেতে পারেননি আই ডোন্ট নো। আমি তো তখন ওখানে ভিজিট করিনি যে মিরপুর 12 নম্বর সেক্টর, 11 নম্বর, 10 নম্বর ওখানে কি ঘটছে। আপনারা জহির সাহেব কেন মিরপুরের দিকে গেলেন? যে মানে কি খবর পেলেন, কে খবর দিল, এটা একটু শুনতে চাই। ওটাই আমি বলছি যে এই যে প্ল্যানটা, এই যে প্ল্যান চেক কাকে বলে আমি কিন্তু কখনো এটা করিনি। এখন যখন না, ওর যাওয়াটাই তো একটা ফিসি, কারণ অলরেডি সাডেন এটাকে জাম্প করে ডেটটা করা হয়েছে। উনি বুদ্ধিজীবী ইয়েতে উনি যখন বিশেষ করে প্রেস কনফারেন্সটা করলেন, প্রেস কনফারেন্সের পরে কিন্তু র্যাপিডলি তার পেছনে এরা লেগেছে। অনেকেই আসতেন তো ওনার সাহায্য চাইতে, কে কি করবেন না করবেন, সংস্কৃতি জগতের অনেক লোকজন কিন্তু মেজদার সাথে, মানে জহিরাইনের সাথে এসে দেখা করতেন, কথা বলতেন। এখন আমরা ছোটরা এগুলো ভেতরে হয়তো থাকতাম না, কিন্তু আমরা তো দেখেছি বেশ মানুষ আসতেন যার যার যেটা প্রয়োজন। উনি সবার জন্য উনি হেল্প করেছেন যা প্রয়োজন। তো এখন যে সন্ধ্যাবেলায় যে উনি প্রেস কনফারেন্সে কি বললেন? উনি প্রেস কনফারেন্সে অবশ্য ওপেনলি সব বলে দিয়েছেন, কারণ ওনার যেসব প্রয়োজনীয় ইয়েগুলো ছিল সেগুলো তো সব ওরা রেখে দিয়েছে, এয়ারপোর্টে হারিয়ে গেছে। বা ফ্র্যাঙ্কলি কথা বলা, আমাদের সাথে তখন 1-on-1 কথা হতো না, কিন্তু আমি ওনার অ্যাক্টিভিটি এবং আমার ভাইয়ের যে অ্যাসিস্ট্যান্টরা যারা ফটোগ্রাফি করেছেন, ক্যামেরা চালিয়েছেন, এডিট করেছেন, তাদের সাথে দেখা হতো, কথা হতো, এগুলো আমাদের মধ্যে হতো। তো এখন উনি প্রেস কনফারেন্সে শুধু ঘটনা বলেছেন, মুক্তিযুদ্ধ কি হয়েছিল, ওনার কাছে কি ডকুমেন্ট আছে, বা উনি কিভাবে কাকে বলবেন, একটু হয়তো আপসেট হয়ে ধমকেশ্বরী কিছু বলেছিলেন যে ওনার কাছে রেকর্ড আছে এবং উনি সেটা মানে কি জানি বলে, বড় বড় রাঘব বল এর মধ্যে জড়িত, উনি তাদের মুখোশ খুলে দেবেন। তো এটা বলতে কি বোঝায়? আপনারা বলছেন, আপনারা তো আমার চাইতে অনেক জ্ঞানী, অনেক কিছু নিয়ে ঘাটাঘুটি করেন, অনেক কিছু করেন। তো আমি যতটা বুঝি, বড় বড় রাঘব বল বলতে ওখানকার যেই লোকজন, যেই সংস্কৃতি মনা বলেন বা সরকারের পক্ষ বলেন, বিরোধী পক্ষ বলেন, তখন তো আমরা এক হয়ে গিয়েছিলাম। আমাদের পাকিস্তান আর বাঙালি বলতে তো বিভেদ ছিল না। যারা ওখানে জড়িত ছিলেন, তারাই যারা দায়িত্বে ছিলেন, জানুয়ারি মাস যখন 10 তারিখে মুজিবুর রহমান সাহেব ফিরে আসেন, তখন তো তাজউদ্দিন সাহেব হ্যান্ড ওভার করে দিয়েছিলেন, কারণ উনি মুজিবুর রহমান সাহেব নিজেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। তো তাজউদ্দিন সাহেব থাকলে কিন্তু ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশন, আমার মনে হয়, আমি যতটুকু লেখাপড়া করে শিখেছি, উনি কিন্তু ভালোভাবেই ওটা চালাতে পারতেন। বাংলাদেশের সিচুয়েশনটা উনি ওখানে যখন চালিয়ে গেছিলেন, বাংলাদেশে এসেও যদি উনি থাকতেন, তাজউদ্দিন সাহেব থাকতেন, বাংলাদেশের আজকে এই অবস্থাটা দেখতে হতো না আমার যা মনে হয়। মুজিবুর রহমান সাহেব কি কারণে উনি কি সংগঠন করেছেন না করেছেন, এটা তো উনি জানেন, ওনার অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা জানে বা জানে। তখন তো তাজউদ্দিন সাহেব ওই যে জেলখানায় যে হত্যাগুলো হলো, এগুলো কারা? ওনারাই ওনাদের গুলোকে হত্যা করেছেন। এমনকি আমি বলবো ভাসানী সাহেবকে মূল্যায়ন করা হয়নি, এমনকি ওসমানী সাহেবকে মূল্যায়ন করা হয়নি। তারা মুখ লুকিয়ে, তারা নীরবে শেষ হয়ে গেছেন, আমি যা দেখেছি। তো এই যে মানুষগুলোকে, এই ফিগার গুলোকে মূল্যায়ন না করে
এই রক্ষী বাহিনী বলেন আর যাই বলেন, ওনারা ওনাদের ক্যাডার দিয়ে দেশ চালাচ্ছেন, কিন্তু কোনো মাত্র এই যে দুর্ভিক্ষটা, ৭৪-এর দুর্ভিক্ষটা কি করে হলো? তো এগুলো অনেক কিছু আছে এখানে। তো আমি বলবো আমার ভাই তো এমন কিছু অপরাধ করেননি, ওনাকে ওখানে নিয়ে যাওয়ার জন্য এত করে, এত প্ল্যান করে, কি বলবো, মানে তাকে বাধ্য করা হয়েছে। 12 নম্বর সেক্টরে কিছু লোক বেঁচে আছে, এটা একটা রিউমার ছড়ানো হয়েছে। আসলে কোনো ফোন কল পেয়ে জহির রায়হান কিন্তু তার ভাইকে দেখার জন্য, পাওয়ার জন্য উনি কিন্তু মিরপুর যাননি। ওনাকে রোবটের মতো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল, উনি বাধ্য হয়েছেন ওখানে যেতে। উনি জানতেন, কিন্তু উনি তো, আমি বলবো মানে আমি ঠিক সিচুয়েশনটা, যেহেতু আমি অসুস্থ ছিলাম, অসুস্থ বলতে কি, আমি কিন্তু আসলে 30 তারিখে আমার ভাইকে ভোরবেলায় যখন নিয়ে যাচ্ছেন, যারা যারা গেছেন তারা কিন্তু কেউ আপন রক্তের ছিলেন না। নাসির সাহেবকে, এই যে আমার হাজবেন্ডকে, তখন সিলেটে মাজার জিয়ারত করার জন্য পাঠানো হয়েছে 29 তারিখ রাতে, আর আমার ভাই জাকারিয়া হাবিবকে পাঠানো হয়েছে চিটং এ মাজার জিয়ারত করার জন্য, আর আমার ইমিডিয়েট ছোট ওবায়দুল্লাহকে বসানো হয়েছে মসজিদের ওখানে ছদ্গা দেওয়ার জন্য। দুটো খাসি ওখানে ছদ্গা দেওয়া হচ্ছে। তো এইভাবে ওদেরকে বিজি রাখা হয়েছে। এখন যারা সাথে গেছেন, নিজাম, শাহরিয়ার কবির, তারপরে ক্যাপ্টেন ইব্রাহিম, উনি এখন বোধহয় জেনারেল বা কিছু একটা হবে, উনি বেঁচে আছেন। ক্যাপ্টেন ইব্রাহিম আর সুচন্দা ভাবিদের টিউটর, তাদের টিউটরিং করতেন বাসায় ছোট বাচ্চাদের। সো এই কজন মানুষ ওখানে গিয়েছিলেন, এবং ভেতরে ঢুকে কি হয়েছে সেটাও আমার জানার কথা নয়। আমি যা শুনেছি, ওখানে নাকি মির্জা মঈন বলেছেন যে এখানে আপনারা ঢুকলেন কি করে। আচ্ছা, ঢোকার পরে ওনার পারমিশন, উনি শেষে বললেন যে এটা এটা একটা মিলিটারি ইয়ে, আপনারা এখানে থাকতে পারেন না, আমরা কাউকে অ্যালাউ করবো না। তো জহির রায়ের নাকি রয়ে গিয়েছিল শাহরিয়ার কবিরের ভাষ্য, শাহরিয়ার কবির থাকতে চেয়েছিল সকলকে নিয়ে, কিন্তু মেজদা রয়ে গেলেন, শাহরিয়াররা ওরা সবাই ফিরে এলো। ফিরে হওয়ার পরও কিন্তু ওই প্রথমেই তখন আমি শুনি যে মেজদা ওই অপারেশনে গিয়েছেন, কিন্তু আমরা ভোরবেলায় সুচন্দ্র ভাবিও জানতেন না কেন মেজদা কোথায় যাচ্ছেন, আমার মাও জানতেন না, এবং আমরা ভাই বোন কেউই জানি না। তো এই যে আশ্চর্য কিছু ঘটনা ঘটে গেল আমাদের পরিবারের মধ্যে, এই জিনিসটার আমরা কনসোলেশন খুঁজে পাই না। তো যাক, এখন যখন ফিরে এলো, তারপর আমি কিন্তু কনস্ট্যান্ট ফোন করে চলেছি থানায়, মানে মঈন সাহেবের যেটা আর কি অফিস, মেজর মঈন ছিলেন থানার চার্জে। তখন আমি কিন্তু বারে বারে ফোন করছি, কনস্ট্যান্ট আমি ফোন করে চলেছি যে কথা বলছি বলে আছেন। 3বার কিন্তু ফোনটা অ্যাটেন্ড করেছেন কেউ, তারপর আর সারাদিনে ফোন অ্যাটেন্ড করেননি। 3বার কথা হয়েছে, 3বারই বলেছেন জহির রায়হান আছেন, কিন্তু ওনাকে দেয়া যাবে না, এখন এখানে খুব ফোনে ওনাকে অ্যালাউ করা হবে না, এভাবে বলা হয়েছে। উনি আছেন, এই 3বার বলার পরে তারপর আর ফোন ধরেননি কেউ। তবে আমি আরেকটা কথা বলি আপনাকে, এই সময়ে কিন্তু আমার এক ভাগ্নি এটাকে মানে কি বলবো, থানা, একটা থানা আছে, আমি এখন এই মুহূর্তে ঠিক করতে পারছি না, ঢাকার যে মতিঝিলে ওখানে যে একটা আমার এক ভাগ্নি থাকতেন ওই এলাকায়, ওখানে কিন্তু ঠিক 30 তারিখ বেলা 11টা থেকে 11:30টার সময় আর্মি জিপে জহিরাকে দেখা গেছে। আমার ভাগ্নি ছুটে চলে এসছেন। এটা কোন এলাকা ঢাকার আমি ঠিক কি বলবো, ওইখান থেকে চলে এসছে আমার ভাগ্নি দৌড়ে, যে বাসার ভিতরে ঢোকেননি, গ্যারেজের পাশে যে গেট ছিল সেই গেটে ওখানে দাঁড়ানো, আমি ওখানে দাঁড়ানো ছিলাম। তখন চারদিকে খোঁজ খবর করছিলাম যে কোথায় কি হচ্ছে না হচ্ছে জানার চেষ্টা করছিলাম। উনি তখন ঠিক ওই সময় আসলেন, এসে ওখানে গাড়ি থামলো, উনি ঢুকলেন। ওখানে ঢুকে দাঁড়িয়ে তখন স্তব্ধ অবস্থা। তখন আরো ওনাদের 2-1 আত্মীয় স্বজন বন্ধু ছিল, আমার একজনের নাম মনে আছে, শাহাবুদ্দিন ভাই, সাবধান ভাই বলতো এরা আর কি, উনি উপস্থিত ছিলেন, আরো 2-1 ছিল।
উনি এসে নেমে সরাসরি বললেন যে বর্দার কি অবস্থা, বর্দার কি খবর, বর্দার কি এখন কি কোনো খোঁজ খবর কিছু পাওয়া গেল? উনি তো আগেই হি ওয়াজ ওয়েল ইনফর্ম যে শহীদ ভাই মিসিং। তখন সব চুপচাপ, কি উত্তর দেবে, কেউ তো জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না। তখন আমি বললাম যে 14 তারিখের পর থেকে যে বর্দাকে যে নিয়ে গেছে তারপর থেকে আর ওনার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ওনাকে ধরে নিয়ে গেছে, এখন ওনার কোথায় আছেন, কি অবস্থায় কোথায় আমরা কেন কেউ জানে না যে কোথায় গিয়ে আছে। এবং চারদিকে খোঁজাখুঁজি, টেলিফোনে যোগাযোগ, অন্যান্য যেভাবেই হোক যত চেষ্টাই করেছে সব বিফল মনোরথ হয়েছে, কোনো খবরই অ্যাকচুয়াল খবর কিছু পাওয়া যায়নি। তখন উনি দাঁড়িয়ে একটু চুপ করে থেকে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন। উনি কিন্তু খুব সহজ সরল, খুব শান্ত স্বভাবের লোক, খুবই শান্ত স্বভাবের। উনি এমনকি এত অ্যামেবল, নিজে এত ভদ্রভাবে আচরণ করতে সব, উনাকে কখনো রাখতে দেখিনি। উনি খুবই শান্ত মেজাজের লোক ছিলেন। উনি ওনার জুনিয়র যারা ওনার কর্মক্ষেত্রে বা আত্মীয়তায় যারা জড়িত বা বিভিন্ন দিক, উনি কি ছোটদের করে আপনি করে কথা বলতেন, একটু ছোট হলে উনি তাদেরকে আপনি করে সম্বোধন করতেন। এবার উনি আমার সম্পর্কের কথা বাদ দিলে উনি আমাকেও আপনি বলতেন, আমি খুব বিব্রত বোধ করতাম। যাই হোক, উনি তখন এই শান্ত মানুষটা হঠাৎ খেপে গেলেন, খেপে গিয়ে চিৎকার করে উঠলেন। আমাকে পরিষ্কার মনে আছে, বললো যে ওরা জানে না যে বাঘের বাচ্চাকে ধরে নিলে কি হতে পারে, বাঘ যে কত হিংস্র, বাঘের বাচ্চাকে ধরে নিয়ে গেলে তার পরিণতি কি হয়, ওরা এখন টের পাবে বলে একটুও দাঁড়ালেন না। উনি একটুও দাঁড়ালেন না, আমাকে বললেন যে চলেন। কোথায়? বল চলেন আমার সাথে। উনি কিন্তু বাসার ভিতরে ঢুকলেন না, বাসার ভিতরে আত্মীয় স্বজন আছে, ওনার মা আছে, আছে, কিন্তু উনি বাসায় ঢুকলেনই না। উনি আমি এবং উনি দুজনে চলে গেলাম। উনি সোজা গেলেন আমাকে নিয়ে ঢাকা ক্লাবে। ঢাকা ক্লাব তখন সদ্য স্বাধীন বাংলাদেশ। ঢাকা ক্লাবে তখন ইন্ডিয়ান আর্মির অফিসাররা বেশ কয়েকজন তো ঢাকা ক্লাবে থাকতেন। আমার মনে আছে ঢাকা ক্লাবে তখন উনি ওখানে একটা রেস কোর্সের মাঠে একটা আর্মির ছিল, ঘাঁটি ক্যাম্প ছিল, এবং ঢাকা ক্লাবে ইন্ডিয়ান আর্মি অফিসাররা ওখানে থাকতো। উনি সরাসরি গিয়ে ওখানে দায়িত্বে ছিলেন ব্রিগেডিয়ার মিশ্র ইন্ডিয়ান আর্মির। গিয়ে ওনার কাছে আমরা গেলাম, উনি গেলেন, ওনার জহির ভাইয়ের পরিচিতি ছিলেন, আলাপ আলোচনা হলো, কথাবার্তা হলো অনেকক্ষণ। শহীদ ভাইয়ের সম্বন্ধে জিজ্ঞেস করা হলো যে এই অবস্থা, 14 তারিখে ওনাকে নিয়ে গেছে, এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কোনো ইনফরমেশন পাচ্ছি না, ওনার সম্বন্ধে কিছু ইনফরমেশন দিন। বারবার জিজ্ঞেস করেন। তখন বললেন যে অ্যাকচুয়ালি আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্যাট স্টেট। বলে যে আমি তো এটা দায়িত্ব ছিল না, আমি পরপর এখানে এসে দায়িত্ব নিয়েছি, কিন্তু এইটা আমার নলেজে নাই, এটা কি হয়েছে বা কোথায় কি। তোমরা বেটার ইউ ডু ওয়ান থিং, তোমরা ক্যান্টনমেন্টে চলে যাও। ক্যান্টনমেন্টে গিয়ে ওখানে যারা আছে, অফিসার আছে, তাদের সাথে আলাপ করো, তারা হয়তো কোনো ইনফরমেশন দিতে পারবে, যারা দেখেছে অথবা শুনেছে তারা হয়তো কোনো ইনফরমেশন দিতে পারবে। অ্যাকর্ডিংলি ব্রিগেডিয়ার মিশ্র ওখান থেকে আমরা বেরিয়ে সোজা ক্যান্টনমেন্টে চলে গেলাম। তখন বিধ্বস্ত অবস্থা, ক্যান্টনমেন্টে ঢুকতেই সামনে দেখতে পেলাম নানান অবস্থা, বিধ্বংসী অবস্থা, বিভিন্ন জায়গায় খানাখন্দ, বড় বড় পুকুরের মতো এসে, মানে ইন্ডিয়ান আর্মি যে বম্বিং করেছে, এয়ার রেড যখন হয়েছে, এয়ার রেডে যখন বড় বড় বমগুলো যখন ফেলছে, সেখানে পড়ে পুকুরের মতো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে পুকুরের মতো, রাস্তাঘাট বিধ্বস্ত। এর মধ্যে থেকে করে আমরা তখন ওই একটা আর্মির একটা ইউনিটের সেখানে অফিসে গেলাম। রাতে তখন বোধ হয় 9টা সাড়ে 9টা এরকম সময় হবে আর কি। ওখানে গেলাম, ওখানে গিয়ে ওখানে অফিসার অন ডিউটি ছিল, এক কর্নেল ছিলেন, আই ফরগেট দ্য নেম। তো ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা, পুরো ব্যাপারটা আলাপ করা হলো, বাঙালি অফিসার ছিলেন। তো কিন্তু এত আলোচনার পরে কথা পরে বলে যে অ্যাকচুয়ালি আমরা জানি যে 14 তারিখ রাত্রে অনেক বুদ্ধিজীবীকে, সাংবাদিককে
অনেক ইয়েতে বা এদেশের অনেক মানে ভালো ভালো লোকে তারা ধরে নিয়ে গেছে, কিন্তু তার কোনো খবর এখন পর্যন্ত কেউ পায়নি, ইভেন আমরাও জানি না, আমাদের কাছে কোনো খবর নেই এ ব্যাপারে। অ্যাকচুয়ালি কিছুটা খবর থাকতে পারে বিডিআর এর ওখানে, তাদের একটা গ্রুপের কোনো এক ইয়ের সাথে, তাদের একটা ওখানে একটা ইউনিট ছিল যারা এর সাথে হয়তো জড়িত আছে, তারা পাকিস্তানি বা এদেশে কিছু লোক নিয়ে তারা এই করেছে, তাদের কাছে হয়তো কিছু খবরাখবর পেতে পারো। তো উনি জিজ্ঞেস করলেন যে হু আর দে, আমরা তো তাকে চিনি না, কিছু না, তারা কারা? বলছে তো চেষ্টা করো। যাই হোক, ওখানে ওনারাও কোনো পজিটিভ নিউজ কিছু দিতে পারলেন না। তখন ওখান থেকে বেরিয়ে এসে আমরা চলে আসলাম তখনকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেল, ওখানে চলে আসলাম। ওখানে কিছু দেশি বিদেশি, বিশেষ করে বিদেশি সাংবাদিকরা ছিল, তখন হোটেল ইন্টারকনে এরা থাকতেন। তো ওখানে একটা রুমে আমরা ঢুকলাম, জহির ভাই ঢুকে যাওয়ার পরে দেখলাম অনেক বিদেশি সাংবাদিক ওখানে একটা আলোচনা করছিল, গল্প গুজব করছিল, চা খাচ্ছিল। তো জহির ভাইকে বললো যে জহির, তুমি কোত্থেকে এসছো, কখন এসছো, কি অবস্থা? জহির ভাই বললে যে আমি তো এসছি কিছুক্ষণ আগে, কিন্তু আমার তো এই দুঃসংবাদ, আমার পুরা পরিবার বিধ্বস্ত, আমার বড় ভাইকে যে 14 তারিখ নিয়ে গেছে, এখন পর্যন্ত খোঁজ খবর কিছু পাইনি, এই সম্বন্ধে কোথায় কি করা যেতে পারে আমি তো কোনো দিশা পাচ্ছি না, এটা সম্বন্ধে আপনারা যদি কোনো সাহায্য করতে পারেন। তারা আলোচনা করলো, কিন্তু কোনো সাহায্যের কোনো পথ দেখাতে পারলো না। ওখানে আমরা মনে হয় ঘন্টাখানেক ছিলাম। এখানে আমার মনে আছে একজন সাংবাদিক ছিলেন, উনি কলকাতার একটা খুব নামকরা পত্রিকার সম্পাদক ছিলেন বোধহয়, আমি সম্পাদক ছিলেন, আই এম নট শিওর, আমার মনে হয়েছিলেন, আমি এতদিনের নামটা আমার পরিষ্কার মনে আছে, সন্তোষ গুপ্ত। আপনি তো সাংবাদিক, আপনি হয়তো শুনে থাকবেন বা জানবেন, সন্তোষ গুপ্ত খুব সম্ভবত আনন্দবাজার পত্রিকায়। তো উনি হিয়ারে ওই ডিসকাশনের মধ্যে উনি ছিলেন মধ্যমণি, যারা বাংলা কথা বলতো তাদের বলতে পারি, তার সাথে অনেক আলাপ হলো। না এই প্রথম উনিও বললেন যে দেখো, আমরা সব শুনেছি কিন্তু হেল্পলেস, আমরা তো কিছু করার কিছু নাই, এবং কোথাও কোনো ইনফরমেশন তোমাকে দেবো এমন কিছু নাই, দেখি কি করে সামনের দিনে কি করা যায়, কালকে দেখবো, আমরা যতটুকু জানি তোমাকে জানাবো বা বলবো। তো নানার কথাবার্তা হলো, আমরা প্রায় ঘন্টাখানেক ওখানে ছিলাম। তো আমার কাছে একটা জিনিস খুব অবাক লাগলো এবং খুব বেদনাদায়ক মনে হলো, কথা প্রসঙ্গে পলিটিক্যাল কিছু কথাবার্তা চলে আসলো, কিন্তু ওই সময় তো পলিটিক্স করার সময় না, দেশের বা ব্যক্তিগতভাবে কারোর কোনো পারিবারিক বা ইয়েতে কোনোভাবে পলিটিক্স করার সময় না। উনি এক পর্যায়ে, এবং এটা আমাকে এত কষ্ট দিয়েছে কথাটা, উনি বলি জহির, ওই কলকাতা ওনাদের সাথে খুব ভালো জানাশোনা ছিল, মুক্তিযুদ্ধের সময় জহির ভাই যখন কাজ করেছেন কলকাতায়, বলি জহির দেখো, একটা কথা আমি তোমাকে বলতে চাই, আমরা দেখো ওপারে যারা আছি আমরা, এপারে যারা আছো তোমরা, সবাই আমরা বাঙালি, আমাদের কালচার এক, সংস্কৃতি এক, ভাষা এক, কথাবার্তা এক, আমরা হাসলেও হাসি, কাঁদলেও কাঁদি একই সাথে একই। তো এখন তো দানব চলে গেছে, দানব সরে গেছে, তুমি কি মনে করো আমাদের কি এখনো আলাদা থাকার কোনো প্রয়োজন আছে? আমরা কি আবার এক হয়ে যেতে পারি না? তাই তো এরা জহির ভাই একটু চিন্তা করে থেকে বললেন যে এইটা আলোচনা কোনো বিষয়ও না, সময়ও না, আমি এ ব্যাপারে কোনো কিছু কথা বলতে চাই না, বলে জহির ভাই বেরিয়ে আসলেন। আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে, এসে তারপরে আমরা বাসায় আসলাম। উনি যখন মিরপুরে গেলেন, মানে শহীদুল্লাহ কায়সারের খোঁজে, তখন কি আপনি সাথে গিয়েছিলেন কিনা? উনি শেষের দিকে নানান খোঁজ খবর করাবার, যখন কোনো খোঁজ পেলেন না তখন নিজে খুব হতাশ, তখন নিজে উনি খুব মনটা ওনার খুব নরম হয়ে গেল, উনি কেমন যেন একটু ধর্মভীরু হয়ে গেলেন। এমনকি একটু আগে যে আলোচনা হচ্ছিল প্ল্যানচেটের কথা, উনি এদিকেও মানে বিশ্বাস করতে শুরু করলেন। সোর্স থেকে খবর পেলেন যে উনি বর্দার শহীদ ভাই মিরপুরে বন্দী আছেন, আটক আছেন সেখানে। এখন ওনার যেহেতু মন দুর্বল, কাজে একটা ডুবন্ত যাত্রীতে পানিতে একটা খড়কুটা দেখলেও সাগরের মধ্যে সেটা ধরার চেষ্টা করে। উনি এটাকে একটা আশাবাদী হলেন যে এটা হয়তো একটা অপারেশন করলে হয়তো কিছু পাওয়া যেতে পারে, এখানে হয়তো ওরা উদ্ধার করার একটা চেষ্টা করা যেতে পারে।
এখন মিরপুর কিভাবে অপারেশন করা যায়? মিরপুরে অপারেশন করতে বলে, একটা আর্মি অপারেশন করতে গেলে সেখানে কোন জায়গাটা আছে ইনফরমেশন কি সেখানে পিন পয়েন্ট করা চাই, সেই বাড়িটাকে, রাস্তাটাকে পিন পয়েন্ট করা চাই, সেই বাড়িটাকে পিন পয়েন্ট করা চাই। এখন কিভাবে এটা সম্ভব? তখন পাওয়া যায় না, কি করা যাবে? তখন হাউজিং এ চিফ ইঞ্জিনিয়ার ছিলেন আমার এক বন্ধুর খালু। খালুর নাম ছিল তাসাদ্দাক হোসেন, হয়তো আপনি নাম শুনে থাকবেন। আমার বন্ধু ছিল শাহরিয়ার ইকবাল নাম। হি ওয়াজ অ্যান এডিশনাল সেক্রেটারি, ইনফরমেশন মিনিস্ট্রিতে এডিশনাল সেক্রেটারি ছিল, পরে রিটায়ার করে উনি মারা গেছেন আর কি। তো ওনার খালু হলো তাসাদ্দাক খালু। উনি বললো যে আমরা যাই খালুর কাছে, উনি তো চিফ ইঞ্জিনিয়ার, উনি যদি কোনো হেল্প করতে পারেন এই পিন পয়েন্ট করা, ওনার কাছে নিশ্চয়ই কোনো ম্যাপ থাকবে। তো আমরা চলে গেলাম, এবং সেই দিনটা আই ক্লিয়ারলি রিমেম্বার, সেটা ঈদের দিন ছিল, বকরি ঈদের দিন ছিল, ঈদুল আজহা ঈদের। ওনার কাছে এই অবস্থায় ওনার বাসায় চলে গেলাম। খালুর সাথে আলাপ আলোচনা হলো, তো বললো যে ঈদের দিন তোমরা কি সমস্যা নিয়ে এসছো, কেন এসছো ইকবাল বলো। তো বলে এই ব্যাপার, আমাকে বললো যে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, এবার জহির ভাইয়ের কথা, শহীদ ভাইয়ের কথা বললো যে উনি মিসিং, এখন আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে উনি মিরপুরে আটক আছে, এখন আমরা এই জায়গাটার ম্যাপ চাই, এবং এটা একটা আর্মি অপারেশন হবে, ওনাকে উদ্ধার করার জন্য এটা পিন পয়েন্ট করতে ম্যাপটা চাই। ম্যাপটা তো আপনার ছাড়া কোথাও পাওয়া যাবে না। ফরেন মিনিস্ট্রির পাশে যে হাউজিং অফিস আর কি, সেটা হাউজিং ডাইরেক্টর ছিল এখানে। তো উনি শোনার পরে হি ওয়াজ সো কাইন্ড এবং হি ওয়াজ সো সিম্প্যাথেটিক, উনি একটু দেরি করলেন না। যে অবস্থায় ছিলেন তখন গরুর সব জবাই করার পরে গরুর কাটাকাটি হচ্ছিল সব, উনি ওই অবস্থায় বেরিয়ে চলে আসলেন আমাদের সাথে, এসে অফিসে আসলেন। অফিস ছুটি, কোনো স্টাফ নাই অফিসে। অফিসের গার্ডকে খোঁজ করে বের করে অফিসের গার্ডকে দিয়ে আর এক স্টাফকে খুঁজে তার বাসায় গিয়ে আনালেন, ওখান থেকে তাকে আনিয়ে উনি নিজে একটা একটা করে সব রোল করার প্ল্যান করে লোড করার সব ম্যাপ, শত শত ম্যাপ হয়তো উনি নিজে এবং সেই স্টাফ এবং আরো একজনকে সাহায্যের জন্য পেলেন। এই তিনজন মিলে ঘেটে 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 শেষ পর্যন্ত ম্যাপটা পাওয়া গেল। এবং উনি দিয়ে বললেন, এটা যেহেতু এত বড় একটা মানবিক কারণে এবং দেশের এত বড় একটা সূর্য সন্তান, এত বড় একটা গুণী লোক হারিয়ে যাবে, এ ব্যাপারে আমি শুধু সেই জন্য দিচ্ছি, কিন্তু এই ম্যাপটা আমাকে একদিন পরে তোমায় ফেরত দিতে হবে। কেন? এই ব্যাপারটা নিয়ে শেখ সাহেবের সাথে মিটিং আছে, এই ম্যাপটা তখন দরকার পড়বে। বল ঠিক আছে, ফেরত দিবে। যাই হোক, ওই ম্যাপটা নিয়ে এসে আমরা সরাসরি আর বাসায় আসলাম না, কোথায় না, আমরা চলে আসলাম। তখন লিবারেশনের পরে ইস্টার্ন কমান্ডের চার্জে ছিলেন জেনারেল সরকার, উনি একজন বাঙালি অফিসার ছিলেন। জেনারেল সরকার ছিলেন ইস্টার্ন কমান্ডের চার্জে। আমার সাথে কয়েকদিন ওনার কথা হয়েছে, এই ব্যাপারে আলাপ হয়েছে, প্রোগ্রাম সম্বন্ধে আলাপ হয়েছে, প্ল্যান হয়েছে করে। উনিও সেই ওই ম্যাপের কথাই বলছিলেন। সেই ম্যাপটা বের করে ওনার অফিসে গেলাম, ওনার সাথে কথা বললাম, ওনার সাথে দেখা করলাম, কথা বললাম, আলাপ করলাম কিভাবে কি হবে এটা করে। তিনি বলে ঠিক আছে, দেখলাম এটা আমার কাছে তো অথেন্টিক মনে হয় ম্যাপটা, ঠিক আছে এক কাজ করেন, আমরা একদিন পরে অপারেশন করব, আর্মি অপারেশন করবে, এটা আপনি ম্যাপটা রেখে যান। ওনার কলিং বেল দিয়ে ওনার এডিসি কে দেখলেন। এডিসি ছিলেন যে মেজর বাজপেয়ী ছিলেন এডিসি। তাকে ডেকে বলে ম্যাপটা খুব যত্ন করে রেখে দাও, এটা দিয়ে জরুরিদের কাজ আছে, এটা দিয়ে একটা অপারেশন হবে, এটা খুব যত্ন করে রাখো। যে দিয়ে আমরা ওখান থেকে চলে আসলাম। চলে এসে ওই একটু আগে বললাম যে শহীদ ভাই, জহির ভাইয়ের মনটা এতই সফট হয়ে গেছিল, উনি তখন এই ঝাড়ফুঁক বিশ্বাস না করলেও এই প্ল্যানচেট, তারপর অন্যান্য তাবিজ পরে এগুলো বিশ্বাস, মাজার এগুলো বিশ্বাস করতে শুরু করলো। আমি একটা বিষয় যোগ করতে চাচ্ছিলাম, প্ল্যানচেটের বিষয়টা। প্ল্যানচেট মানে হচ্ছে এক ধরনের একটা, এটা আমাদের দেশে আসলে এটা কিভাবে আমি জানি না, এটা হচ্ছে এক ধরনের ওই আত্মাকে হাজির করার একটা কি বলবো, মানে এরকম একটা কৌশল আর যে মৃত আত্মা, অলৌকিক ব্যাপার। জি জি, অলৌকিক ব্যাপার। এরকম অনেক গল্প আছে, উপন্যাস আছে, বাট বাস্তবে আসলে কতটুকু হয় আমি জানি না। যেটা আপনারা দুজনেই বলছিলেন প্ল্যানচেটের কথা, এই জন্য আমি ভাবলাম যে বিষয়টা একটু বলি যে হোয়াট ইজ প্ল্যানচেট, এরকম একটা বিষয়। অর্থাৎ সে হয় কি, প্রিয়জন যখন হারিয়ে যায়, মানুষ চেষ্টা করে কোনো না কোনো ভাবে যদি তাকে খুঁজে পাওয়া যায়, সে বিষয়টি কাজ করছিল। তো জি, মিরপুরে গেলেন আপনারা, তারপর আমি একটু শুনি। প্ল্যানচেটের এটা তো আমার এটা প্ল্যান কিনা জানি না, এটা পরে
কেউ কেউ বলেছে এটার সাথে রফিক সাহেবের কোনো যোগাযোগ ছিল কিনা সেটা আমি ঠিক জানি না, যেটা আমি নিজে দেখিনি, জানি না, বুঝি না, কাজে সেটা আমি ঠিক বলতে পারবো না, অত দৃঢ়ভাবে বলতে চাই না। তো যাই জনাব হোক, নাসির, ওখান থেকে আমার আপনার একটা প্রশ্ন, আমরা আসলে প্রায় অনেকক্ষণ কথা বলছি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আমি যদি একটু আপনাকে বলি যে যে প্রশ্নটা আমি আপনাকে প্রথমেই করেছিলাম, যে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন এই যে শহীদুল্লাহ কায়সার বা পরবর্তী জহির রায়হানকে হত্যা, শহীদুল্লাহ কায়সারের সময়টা যদি আমরা বলি যে তখনও দেশ পরাধীন ছিল, আহ, জহির রায়হান নিখোঁজ হয়ে গেলেন স্বাধীনতার পরে, যখন আপনার ধরেন মূল ব্যক্তি এসে দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের, শেখ মুজিবুর রহমান। তো আপনার কি মনে হয় এই যে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বা এই এই যে পরবর্তীতে জহির রায়হানের অন্তর্ধান, এর পেছনের ঘটনাগুলো নিয়ে আপনার ব্যক্তিগত পর্যবেক্ষণটা কি? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? কোনো রাজনৈতিক বক্তব্য না বা অন্য কিছু না, মানে আপনি রিয়েলি কি ফিল করেন যে কারা শহীদুল্লাহ কায়সারকে নিল, কারা জহির রায়হানকে হত্যা করলো, এর পেছনে কারণ কি হতে পারে, উদ্দেশ্য কি হতে পারে? এখন এই 53 বছর পরে আপনার আহ পর্যবেক্ষণটা কি? আমি ডক্টর সরোয়ার, আমি ঠিক কতগুলো ব্যাপার ঠিক দুয়ে দুয়ে যোগ করে 4 মিলাতে পারছি না কতগুলো ব্যাপার আমি এখনো আই ফেল টু আন্ডারস্ট্যান্ড। যে ধরেন একটা ঘটনা একটু আগে যেটা আলোচনা হচ্ছিল, যে ওনার এক ভাগ্নি তাকে দেখেছে ওই দিন দুপুরে, এটা আমিও জানি, ওই দিন তাকে দুপুরে দেখেছে একটা জিপে, আর্মি জিপে, নয়াপল্টনে জামাতখানার সামনের রাস্তায়, জামাতখানা আপনি চিনেন নিশ্চয়ই, নয়াপল্টনের জামাতখানার সামনে, ওখানে দিচ্ছে। ওর ভাগ্নির নাম হলো বেবি। সে বেবি যে পরে বলেছে যে আমি মামাকে দেখেছি সামনে একটা আর্মি জিপের সামনে বসা, দুই পাশে আর্মি বসা এবং পিছনে আর্মি বসা, উনি সামনে বসা, আমাকে দেখে উনি হাত তুলেছেন, হয়তো কিছু বলতে যাচ্ছেন, হ্যালো করে হাত তুলে হ্যালো করলেন, আমি করলাম হাতে, কিন্তু গাড়িটা আর থামলো না, চলে গেল। এই যদি উনি মিরপুরে, যদি কেউ বলে মারা গেছে, কেউ বলে অন্তর্ধান হয়েছে, কেউ বলেছে, কিন্তু তাই যদি হবে, তাহলে উনি দুপুরে নয়াপল্টনে জামাতখানার সামনে কোথেকে আমি জিপে আসলো? এখন জানি না, আমি এটা কোরিলেট করতে পারছি না, নাম্বার 1। নাম্বার 2 হলো, যখন শেখ সাহেব আসার পরে, যখন আমরা একটা বড় মিছিল নিয়ে এই করে অনেক বুদ্ধিজীবী পরিবার, ছেলে মেয়ে সব মিলে গিয়ে ওনার কাছে গেলাম, এটা করে অনেক ঢুকতে দিবে না অনেক কষ্টে ওখানে যাওয়া হলো। ওটা শেখ সাহেব একটু পরে আসলেন সামনে, উনি মাঠের সামনে, বারান্দার সামনে, ওপেন স্পেসে সব ধারণা, বাচ্চারাও ছিল, অনেক প্লে কার্ড ছিল, আমার বাবাকে ফেরোচ্ছে, আমার বাবা কোথায়, বাবা তুমি কেঁদো না, এরকম অনেক টাচি স্লোগান ছিল। এখন এত লোক দেখে ওই বর্দি, মানে নাফিসা কবির উনি ছিলেন, অ্যাকচুয়ালি শি হ্যাড বিন লিডিং দ্য প্রসেশন, এবং উনি প্রোগ্রামটা লিড করছিলেন। তো ওখানে বলে আমরা ওনার লোকজন বললো যে ওনার সাথে এখন দেখা হবে না, কেন? উনি খুবই ব্যস্ত, এখন ওনার গেস্ট আছে, এখন এই গেস্ট সব রেখে এই সময় উনি কিছুতে কথা বলে না, আমরা ওনার সাথে কথা না বলে কিছুতেই না। বলতে খুব জেদি মহিলা ছিলেন, খুব ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা ছিলেন আর কি। উনি বলে আমরা দেখা না করি, আমরা এখানে বসলাম, আমরা কিছুতেই যাবো না, কিছু অনেক শেষ পর্যন্ত উনি আসলেন। চিরচারিত সেই পাইপটা ওনার মুখে ছিল, পাইপের সামনে এসে, বারান্দার সামনে এসে দাঁড়িয়ে, তোমরা কারা? ওনার সেই স্বভাবজাত যে ভঙ্গিতে উনি বলল, তোমরা কারা, কি চাও, কেন এসছো? তো বর্দি বললেন যে আমরা শহীদ ভাইয়ের কোনো এবং অন্যান্য বুদ্ধিজীবীদের কোনো খবর পাচ্ছি না, কোনো একটা, বিশেষ করে শহীদ ভাই এর হওয়ার পর থেকে এক মতো এত চেষ্টা করে খবর করে না, উনি কোথায় আমরা জানতে এসেছি, এবং অন্যান্য বুদ্ধিজীবীদের কি খবর জানতে এসেছি। বলে এটা জানতে চেও না, এটা যখন দিন আসবে জানতে পারবে, এটা জানতে চেও না। তা বলে না, আমরা না জেনে যাব না, আমার ভাইয়ের কি হয়েছে, কোথায় আছে, তাকে কোথায়, তার সম্বন্ধে খবর দেয়, কিছু না। উনি এক পর্যায়ে ভীষণ চটে গেলেন, মানে আমি জানি না উনি এত বদরাগী ছিলেন কিনা, আমি বলতে পারবো না, চটে গেলেন। চটে গিয়ে বললেন যে দেখো, বেশি বাড়াবাড়ি করবে না, এই পরিণতি যে কারোই হতে পারে, এই পরিণতি যে কারোরই হতে পারে। বলে আর বলে, তোমরা এখন কেন এটা নিয়ে কোনে আসছো? আমার এখানে একজন ডিগনিটরি ফরেন গেস্ট
এখানে তার সামনে এই ডেমনস্ট্রেশন করছে, সে দেখে গিয়ে বিদেশে কি ইমপ্রেশন নিয়ে, আমাদের সম্বন্ধে কি ইমপ্রেশন নিয়ে যাবে। ওই দিন ইন্দিরা গান্ধী ঢাকায় ছিলেন এবং ওনার সাথে ওই রিভার ক্রুজ সেরে এসে লাঞ্চ করার কথা ওখানে, এবং ওনার উপস্থিতিতে উনি দেখেছেন, ইন্দিরা গান্ধী দেখেছেন ডেমনস্ট্রেশন। এই জন্য শেখ সাহেব আরো বেশি খেপে গেছে, খেপে গিয়ে ওরকম একটা বেফাস কমেন্ট করে ফেলেছেন। এইটার সাথে এটা যে কারো হতে পারে, এই কথাটা আমি ঠিক এটা ট্রান্সলেট করতে পারছি না, বুঝছেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, আর একটা হলো উনি একটা ফোন কল পেয়ে মিরপুর চলে গেলেন শহীদ ভাইকে উদ্ধার করার জন্য। ওনার সাথে আমার কথা ছিল, আমি যখন ওই ম্যাপটা দিয়ে খালুরখান থেকে ফিরে আসছিলাম, এসে আমরা প্রেস ক্লাবে গেলাম। প্রেস ক্লাবে গিয়ে ওনাকে, আমি এদিকে চলে আসলাম বাসায়, আর উনি প্রেস ক্লাবে ঢুকলেন। প্রেস ক্লাবে ঢুকে গেলেন, ওনার একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল, অত মিটিং ছিল। উনি প্রেসে বলে যাও প্রেস ক্লাব যেতে হবে। আমি বললাম, উনি আমাকে বললেন আমার একটা কাজে ওদিন সিলেট যাওয়ার কথা, আমার একটা প্রোগ্রাম ছিল। আমি তখন একটা ফার্মাসিউটিক্যাল ফার্মে অ্যাটাচ ছিলাম, আমি ওখানে সার্ভিসে ছিলাম, তো আমি একটা অফিসিয়াল কাজে ওখানে যাওয়ার কথা ছিল। তো জহির ভাই বললেন যে সিলেটে যখন যাচ্ছেন বেশি করে আপনি একটু মাজার হয়ে আসবেন, বর্দার জন্য একটু দোয়া করবেন। এত এই শুনে মন এত ওনার নরম হয়ে গেছিল, বর্দার জন্য দোয়া করবেন, সিলেট যখন যাচ্ছেন মাজারে যাবেন। অ্যাকচুয়ালি আমি ওই একইভাবে 2 মাজারই গেছিলাম, 2 মাজারই দোয়া করেছিলাম। যাই হোক, এখন সিলেট গেলাম, পৌঁছালাম আমি আমার কাজ ছেড়ে, কিন্তু পরের দিন সকালে আমরা একেবারে ভোর সময় সিলেট গিয়ে পৌঁছালাম। এখান থেকে বিকালে সন্ধ্যায় রওনা করলাম। জহির ভাইকে বললাম আমি যাচ্ছি, কিন্তু কথা থাকলো আপনার সাথে, দিস ইজ এ প্রমিস, কথা থাকলো। এই ম্যাপ জোগাড় করে দিয়ে গেলাম, আমার বন্ধু অনেক কষ্ট করেছে জন্য, এবং জহির ভাইয়ের আমি বারবার জহির ভাইয়ের কথা বলছি কারণ পরবর্তীতে আমার সাথে একেবারে যোগের মতো একেবারে লেগেছিলেন, এবং আমি ওনার সাথে লেগেছিলাম। আমাকে ছাড়া উনি কোনো প্রোগ্রাম বেরোতেন না, বাইরে বেরোতেন না, কোনো কাজ করতেন না, এসেছিলেন। আমি বললাম যে এই অপারেশন যে হবে, আপনি জানেন, আপনি তো সামনে ছিলেন, জেনারেল সরকার বলেছে অপারেশন, কিন্তু আমি আসার আগে আপনি মিরপুরে কিছুতেই যাবেন না। আমি থেকে আপনি সাথে যাব, আমি সাথে থাকবো, তখন এই অপারেশন হবে। এবং আপনি কিছুতে দিয়েছে প্রমিস করেন আপনি, আমি আসার আগে এই অপারেশন আপনি কিছুতেই যাবেন না। যেমন এতদিন আমাকে ছাড়া আপনি কোনো ইয়েতে যাননি, এখনো এত বড় একটা গুরুত্বপূর্ণ নিয়ে আমাকে ছাড়া যাবেন না। ঠিক আছে বলে, ঠিক আছে। উনি প্রেস ক্লাবে ঢুকে গেলেন, কেন এর আগে অনেকবার আমার প্রেস ক্লাব একটা অফিস ছিল যেখানে বুদ্ধিজীবী হত্যা নিয়ে আর কি উনি কাজ করে একটা কমিশন করেছিলেন। এবং সেখানে এটাও একটা কারণ হতে পারে, উনি কিন্তু ওখানে আমাদের দেশে অনেক বড় রাঘব বোয়ালদের, উনি যখন এনাদের অনেক বিলাসী জীবন এবং স্বাধীনতা যুদ্ধে চেয়েছে যখন বিলাসী জীবন যাপন এবং অনেক কি বলবো অপকর্মের বলবো অনেক সাক্ষী ছিলেন, উনি তখন এখানে থ্রেট করেছিলেন। এইটাই ওনার জন্য হয়তো বা আরেক কাল হতে পারে যে আপনারা যে যা করেছেন, উনি এক প্রেস কনফারেন্স বলেছেন আমার সেলুলয়েডে কিন্তু সব বন্দী আছে, আমার সেলুলয়েডে সব বন্দী আছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় কলকাতায় আওয়ামী লীগের নেতারা যা করেছেন সে বিষয়টাকে উনি বলতে চেয়েছেন। তো সেটা একটা কারণ হতে পারে। খালাম্মা, আপনি কি মনে করেন বা আপনার ভাবনাটা এটা কি দাঁড়ায় যে কারা এই ঘটনাটা করলো? পরাজিত পাকিস্তানি শক্তি, মুজিব বাহিনী, আওয়ামী লীগের একটা অংশ, বা শেখ মুজিবুর রহমানের পরবর্তী সময় যে বক্তব্য, সব মিলিয়ে আপনি যদি এক কথায় যদি বলেন আপনি কি মনে করেন? এক কথায় বলতে গেলে তো আমি যা চোখে দেখেছি আমাকে সেটা বলতে হয়। ঘটনা প্রবাহ অনুযায়ী আপনার অনুভূতিটা কি, আপনার পর্যবেক্ষণটা কি? আপনি যে সবকিছু যে একেবারে দালিলিক প্রমাণ হাজির করতে হবে সেটি না, মানে আপনার দুজন ভাই মহান মুক্তিযুদ্ধের শহীদ হয়েছেন, একজন ওই সময়টায় বা পরবর্তীতে, এই যে কষ্ট, বা যারা তো আর সাধারণ কেউ না, তারা বেঁচে থাকলে বাংলাদেশের শিল্প সাহিত্য আরো অনেক সমৃদ্ধ হতো এবং অনেক কিছুই হতে পারতো না হয়তো, তাদের যে স্টপ জেনোসাইডের খারাপ
সংকট আসতো না, আমি সরি টু ইন্টারাপ্ট ইউ। জি। এই দেশ দেখতে হতো না যদি আজকে শহীদুল্লাহ কায়সার, জহির রায়হান, ডক্টর রাব্বি, ডক্টর মনির চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী, এই যে বুদ্ধিজীবী মহল, এই যে ভালো ভালো মানুষগুলো এত বছর ছাত্র তৈরি করেছেন, দেশের প্রতিনিধি তৈরি করেছেন, নতুন প্রজন্ম দিয়েছেন, যাদের শিক্ষায় শিক্ষিত হয়ে এখনকার প্রজন্ম তাদের বইগুলো পড়ছে, তাদের বই পড়ে তারা যতটুকু শিখেছে ওই সময়ে চোখে দেখেও অনেকেই এটা শেখেনি। আমি এখনকার প্রজন্মকে এই জন্য ধন্যবাদ দিতে চাই যে ওরা বই, তাদের লেখা বই পড়ে, তাদের তৈরি চলচ্চিত্র দেখে যতটুকু বলতে পারে, যতটুকু তাদের সাহস আছে এবং কোয়ালিটি আছে, দেশকে যতটুকু ভালোবাসে, তখনকার সময়ে এমন কি মানুষ প্রাণটা নিয়ে সুন্দর করে একটু খেটে খাওয়া মানুষের মতো বেঁচে থাকবে, সেটারও বোধহয় তারা দিতে চায়নি। দুর্ভিক্ষটা কেন হলো ৭৪ সালে? একজন সাংবাদিকের কথা এসছে, সন্তোষ গুপ্ত, তিনি বলছিলেন যে ২ ভারত ২ বাংলা এক হয়ে যাক, এমন একটা কথা এসছে। কারো কারো বক্তব্য হচ্ছে ভারতের আধিপত্য প্রতিষ্ঠার জন্য ভারত চেয়েছিল যে মেধাবী লোকগুলোকে সরাতে। তো ৫৩ বছর পরে আপনার পর্যবেক্ষণটা কি? আমি জাস্ট এটা তো আমি সরি আবার ইন্টারাপ্ট করছি। ওখানে তো ইন্দিরা গান্ধী যখন স্বীকৃতি দিলেন, যখন দেশকে স্বাধীন করার জন্য নেমে পড়লেন, তখন তো তাদের নিজস্ব ইন্টারেস্টেই তারা যুদ্ধটা করেছে। কারণ পাকিস্তান থাকলে ২ জায়গায় তাদেরকে যুদ্ধ করতে হবে টেকনিক্যালি। পাকিস্তানের সাইডেও তাদেরকে যুদ্ধ করে তাদের ক্ষয়ক্ষতি হতে হবে ইন্ডিয়া, এবং বাংলাদেশ সাইডেও করতে হবে। তারা নিজেদের সুবিধা, নিজেদের কি বলবো স্বাধীনতা, তারা অনেক কিছু পেতে চেয়েছেন, বাংলাদেশকে কর্মী হিসাবে তারা পেতে চেয়েছেন। সোজা কথা, বাংলাদেশ তারা যেহেতু দেশটাকে স্বাধীন করেছে বা করার জন্য সাহায্য করেছে, তখন তো তাদেরই এটা হয়ে গেছে। ইন্দিরা গান্ধীর সাথে যে চুক্তিটা তখন, সেটা তো এটাই প্রমাণ করে যে তাদের সুবিধার জন্য, তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের বেনিফিটের জন্য তারা করেছেন। হ্যাঁ, তারা হয়তো এটাই ভেবেছেন। তবে জহির রায়হান একদিন বলেছিলেন ওখানে থাকতে, এক মিটিং এ, আমি একজন উপস্থিত যিনি ছিলেন, আমি তার নাম এখন মনে করতে পারছেন, উনি বলেছিলেন যে আবার এই যুদ্ধ আরেকবার করতে হবে। দেশ স্বাধীন হওয়ার এখানে শেষ দিকে, যখন কি বলবো আমি, কুমিল্লা অলরেডি হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, বর্ডার গুলো সব স্বাধীন, শুধু ঢাকাকে সেন্টার করে এখন বুদ্ধিজীবীদেরকে শেষ করা হচ্ছে। ওই মুহূর্তেই এই জিনিসটা একটা মিটিং এর মধ্যে জহির রায় নাকি উচ্চারণ করেছিলেন এবং বলেছিলেন যে আরেকটা যুদ্ধ লাগবে বাংলাদেশকে স্বাধীন করতে হলে। সো কেন বলেছিলেন আমি জানি না, তবে তিনি যে ওখানে বসেও অনেক অবস্ট্যাকলের মধ্যে তার স্টপ জেনোসাইড তৈরি করেছেন, এবং অনেক অবস্ট্যাকলের মধ্যে তার অন্যান্য যে মাদার বার্থ অফ এ নেশন এবং অনেকগুলো কেন আমি নাম ভুলে যাই এখন। তো এগুলো যে করেছেন, এই যে ডকুমেন্ট গুলো উনি রেখেছিলেন, এগুলো উনি নিজের হাতে নিয়ে আসতে পারেননি। সুযোগটা ওখানে অসুস্থ, বাচ্চারা অসুস্থ ফেলে তাকে উপস্থিত শুটিং করা অবস্থায় কারা কেন তাকে প্লেনে উঠিয়ে দিলেন যে এখনই আপনাকে দিতে হবে, আপনাকে এখন ওইখানে এয়ারপোর্টে জরুরি ভাবে। এই বিষয়গুলো আসলে সত্য উদ্ঘাটনের দায়িত্ব ছিল ইমিডিয়েট গভর্নমেন্টের। বাংলাদেশের এই ২ কীর্তিমান মানুষ বা অন্যান্য শহীদ বুদ্ধিজীবী যাদেরকে তুলে নিয়ে হত্যা করা হলো, এই বিষয়টি নিয়ে প্রপার অনুসন্ধান করা, প্রপারলি আইডেন্টিফাই করা আর দরকার ছিল, কিন্তু তৎকালীন শেখ মুজিবুর রহমান সরকার সেটি করেনি। কারণ তখন সবকিছুই আসলে কি বলবো, তথ্য প্রমাণ বা সাক্ষী অনেক কিছুই পাওয়া যেত যদি তাদের সদিচ্ছার অভাব, আমি বলবো। এখানে কি করে বলবো, এটা বোধ হয় অভাগা দেশে অভাগা প্রতিভাবান মানুষের জন্ম নেওয়াটা বোধ হয় এটা একেবারে সৃষ্টিকর্তা চাননি। তো আমাদের সেটাই বোধ হয়েছে। কিন্তু একেবারে ঘরের মানুষ প্রতিদিন ওঠা বসা যেখানে, সেই মানুষগুলো যখন বিক্রি করে একজন মানুষকে ডিসঅ্যাপিয়ার করে দেয়, এটাই মেনে নিতে পারিনি আমি। এটা আমার চিরকাল আমার এখানে ছবির মতো লেগে থাকবে।
আমার মৃত্যু পর্যন্ত আমি একেবারে নিতে পারি না। তো যেহেতু উনি বলতে পারছেন না, উনি কিন্তু 30 তারিখে মুক্তি কি বলে মিরপুর 12 নম্বর সেক্টরে উনি যাননি এবং জাকারিয়া হাবিবও যাননি, গিয়েছিলেন শাহরিয়ার কবির, হাবির ভাই, পারভেজ নিজাম এবং সুচন্দা ভাবিদের টিউটর একজন মাস্টার উনি, আর